দুদিকে ঝুলমান শার্টের অংশ দিয়ে যথাসম্ভব আবিষ্ট করে নিল প্রাণপ্রিয়ার নরম কোমল দুর্বল দেহখানি। লুকিয়ে নিল উন্মুক্ত বক্ষর মাঝে। আরাম পেয়ে বিড়ালছানার মতো বলিষ্ঠ দেহে আরেকটু মিশে গেল আঁচল। অর্ধাঙ্গের বুকের মাঝে খুঁজে পেল উষ্ণ কোণ। জাজবিরও আদরের ভঙ্গিতে নিজের সনে প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে রাখল। ধীরে ধীরে উষ্ণতার চাদরে আচ্ছাদিত হয়ে শীতলতা কেটে গিয়ে ঠাঁই নিল উষ্ণভাব। কিছুটা স্বাভাবিক হলো আঁচল, তবুও সরল না একান্ত মানুষটির বক্ষ মাঝার হতে। লেপ্টে রইল সেথায়, দুর্বল কণ্ঠে বলে উঠল, আপনি না একদম হিরোদের মতো। তাই? হুম। আপনি ফাইট পারেন, ঢিসুম ঢিসুম করে গুন্ডাদের মেরে ভূত বানিয়ে দেন। একাই 100, একদম মিঠুন চক্রবর্তীর মতো। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। শব্দ করেই হেসে উঠল জাজবির। এমন উদাহরণ বোধ হয় ইতোপূর্বে সে পায়নি। তার অবুঝ পাখিটা কিসব বলছে। আমি শুধু মারপিট পারি বলেই হিরো? না তো, শুধু মারপিট না, আরো কিছু আছে তো। তাই? কি কি শুনে দেখি। আপনি দেখতে সুন্দর, হিরোদের মতো, একদম রণবীর সিং। এছাড়াও জোর করে বিয়ে করলেন হিরোদের মতো। গ্রামের মেয়েকে বিয়ে করলো শহরের ছেলেটা। এসব তো হিরোরাই করে, তাই না? এত সব রাজকীয় উদাহরণ শুনে হতবম্ব হতভাগ আজওয়াদ ইবতেসাম জাজবের। বাকশূন্য হয়ে পড়ল মানুষটা। আঁচল তো একাকী বলেই চলেছে। আপনাকে রণবীর সিং কেন বললাম জানেন? ওর না আপনার মতো চাপ দাঁড়িয়ে আছে। আর জানেন, ওর পোশাক আশাক একটু অদ্ভুত, কিন্তু দেখতে না বেশ লাগে। তবে দীপিকার সাথে না ঠিক মানায় না। কথাটা শেষ করতে পারল না আঁচল। শক্তপোক্ত বুকের মাঝে পিষে গেল একদম। আটকে গেল দম। শ্বাস নেওয়া দুষ্কর হয়ে গিয়েছে। জড়সড় হয়ে পড়েছে মেয়েটা। কোনো মতেই দুর্বল কণ্ঠে কিছু বলবি তার পূর্বেই কর্ণকুহরে পৌঁছালো গম্ভীর রাগত স্বর। ও, কোথাকার কোন রণবীর সিং তোমার কাছে? ও, আর আমি তোমার বিয়ে করা বর কিনা আপনি? আমাকে তো সারাক্ষণ আপনি আজ্ঞে করতে থাকো। কখনো ঠিকমতো নোটিস করেছো কিনা আল্লাহ মালুম। অথচ এই রণবীর সিং তোমার মুখস্থ। আর কি যেন বলছিলে? ওকে তোমার সঙ্গে মানাবে? হ্যাঁ, হিরোইন হতে চাও? একদম তুলে আছাড় মারবো। খুব সাহস বেড়েছে, তাই না? এখন চুপ করে আছো কেন? কথা বলো, বলো। এত সব শুনে বক্ষে পিষ্ট মেয়েটি হতভম্ব। এসব কি বলছে মানুষটা? সে তো এমন করে বলেনি। ভুল ভাঙাতে কোনো মতে মৃদুস্বরে আঁচল বলল, আমার কথা বলছিলাম না তো, আলিয়া ভাটের কথা বলছিলাম। আপনি আমায় ভুল বুঝছেন। এমন করুণ সুরেও গলল না মানুষটা। অভিমান করে মুখ ফুলিয়ে রাখল। শুধু আলগা হলো কঠিন করে রাখা বাহুবন্ধন। কিন্তু আফসোস, এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটির অভিমান সম্পর্কে পুরোপুরি অজ্ঞ তার অর্ধাঙ্গিনী প্রিয়দর্শিনী। নীরবতার মাঝে কেটে গেল কয়েক পল। জাজবির অনুধাবন করতে পারল তার বক্ষপিঞ্জরে লুকায়িত মেয়েটির ঘন ঘন শ্বাস। আদরে মেটে ঘুমে আচ্ছন্ন। কিভাবে ঘুমিয়ে আছে? এর উপরে অভিমান করে থাকা যায়? যায় না তো। আর অবুঝ মেয়েটি তো আর অভিমান বুঝতেও পারল না। এর উপর কি করে অভিমান করবে সে? ঘুমন্ত প্রাণপ্রিয়ার ললাট কার্নিশে অধরের গাঢ় ছোঁয়া এঁকে দিল জাজবের। তৃপ্তিকর শ্বাস ফেলে দৃষ্টি নিবদ্ধ করল অন্ধকার আকাশে। গাল ঠেকালো ঘুমন্ত স্ত্রীর মাথায়। জলজল করতে থাকা তারকার মেলা দেখতে দেখতে একসময় ঘুমের রাজ্যে পাড়ি জমালো জাজবের। একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ দুজনে। দিবাকারের আগমনে আলোকিত বসুধা। সমুদ্রের নীলাভ রঙা উথাল পাথাল ঢেউ আছড়ে পড়ছে বালুর বিছানায়। নীল আকাশ এবং সাগরের মিলনস্থল। এ এক অপরূপ মনোরম দৃশ্য। স্রষ্টার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য। চক্ষু জুড়িয়ে যায় এমন দৃশ্য দেখে। দানবাকৃতির দানবাকৃতির নারিকেল গাছগুলো দাপটের সঙ্গে মাথা তুলে দাঁড়িয়ে। তাদের বিশালাকায় কালো ছায়া মাটিতে দৃশ্যমান। পাকপাখালির কলকলালিতে মুখরিত চারিদিক। এছাড়া জনশূন্য এই দ্বীপে বিরাজমান পিনপথর নীরবতা। এমনই এক নয়ন জুড়ানো পরিবেশে একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে ঘুম বিভোর এক যুবক। পাকপাখালির গঞ্জনে ঘুমে ব্যাহত ঘটল আঁচলের। নড়ে চড়ে উঠল মেয়েটি। পিটপিট করে তাকালো।
হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় সবটা অচেনা অজানা লাগছে। ঝাপসা ঘুম কাতরে চোখে আশেপাশে তাকাতে লাগলো। জাজবিরের বাহুডোরে বসেই আশেপাশে তাকাচ্ছে সে। ধীরে ধীরে ঘুম কেটে গিয়ে সবকিছু বোধগম্য হলো। মলিন হলো মুখখানি। পেটের মধ্যে ক্ষুধার্ত ভাবটা জাগ্রত হয়ে উঠল। দুর্বলতা বেড়ে গিয়েছে কয়েক গুণ। আর সহ্য করা যাচ্ছে না। অসহনীয় যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণায় জাজবির মেয়েটি পিছে ঘুরে ঘুমন্ত অর্ধাঙ্গের পানে তাকালো। নিমিষেই মুগ্ধতা ছড়িয়ে পড়ল তাহার ছাউনিতে। গাছের কাণ্ডে হেলান দিয়ে ঘুমন্ত জাজবির। সর্বদা পরিপাটি মানুষটির আজ অগোছালো দশা। ললাটের উপরে পড়ে রয়েছে কিছু এলোমেলো চুল। মুখের উজ্জ্বলতা হ্রাস পেয়ে মলিনতা প্রকাশ পেয়েছে। দুর্দর্শন মুখে আজ ভর করেছে দৈন্য অবস্থা। চোখ মুখ শুকিয়ে কতটুকু হয়ে গিয়েছে, কেমন নির্জীব। তবুও এতটা মায়া লাগছে কেন? কেন এই মানুষটির অগোছালো দৈন্য দশার মুগ্ধতা খুঁজে পাচ্ছে সে? কেন ইচ্ছে করছে ললাটের উপরে পড়ে থাকা এলোমেলো চুলগুলো একটু আদরে ছোঁয়ায় গুছিয়ে দিতে? ইচ্ছে করছে কেন তার অগোছালো দাড়িতে হাত বুলিয়ে দিতে? কেন মানুষটির ক্ষতচিহ্ন চুম্বকের ন্যায় আকৃষ্ট করছে? কেন ক্ষততে একটুখানি ছুঁয়ে দেওয়ার প্রবল বাসনা হচ্ছে? কেন? এত কেন এর উত্তর জানা নেই মেয়েটির। সে শুধু অনুধাবন করতে পারছে মাত্র এই 2.5 মাসের বিবাহিত জীবনে মেহেরোজ আঁচল ফেসে গেছে। মায়ায় পড়েছে তার 3 কপল বলে গ্রহণ করা স্বামীর বহনে। এ যে সে মায়া নয় রে মেহেরোজ আঁচল। এমন কঠিন মায়া ত্যাগ করা দুষ্কর, কঠিন, অসম্ভব। খিদের জ্বালা বড় জ্বালা। যারা ভোজরসিক টাইপের মানুষ তাদের জন্য ক্ষুধা সহ্য করা বড্ড কষ্টকর। সেখানে আঁচল 24 ঘন্টার অনেকটা বেশি সময় ধরেই ক্ষুধার্ত। খিদের যন্ত্রণা আর সইতে পারছে না মেয়েটা। গতকাল রাত তাও জাজবীরের সান্নিধ্য পেয়ে কোনো মতে কাটিয়েছে। যন্ত্রণা দুর্বলতা ভুলে গিয়েছিল কোনো রকম। কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হলো অসহনীয় যন্ত্রণা। গাছের কাণ্ডে দেহ এলিয়ে দিয়ে 2 হাতে পেট খামচে ধরে কাতরাচ্ছে আঁচল। আর সহ্য করা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। মনে হচ্ছে খিদার তাড়নায় নাড়িভুড়ি সব বেরিয়ে আসবে। আর কিছুক্ষণ এভাবে থাকলে বুঝি মরণ আসন্ন। যন্ত্রণায় ক্লিষ্ট মেয়েটার অক্ষিকোল বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। সে এমন কষ্ট পাচ্ছে, ওদিকে মানুষটা সেই কখন গিয়েছে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে কিছুই বলল না। ওকে এখানে বসিয়ে রেখে চলে গেল। মানুষটা তো এমন কাণ্ডজ্ঞানহীন নয়, তবে কোথায় চলে গেল? বেদনায় গাছের দেহে লেপটে গিয়ে কোমল দেহটি। তখন কর্ণকুহরে পৌঁছালো পদচারণের শব্দ। ভেজা আঁখি পল্লব মেলে তাকালো আঁচল। দেখতে পেল ওই তো জাজবির আসছে। ব্যস্ত পায়ে ওর দিকে আসছে মানুষটা। কষ্টের মধ্যেও আঁচলের অধরে ফুটে উঠল ক্ষীণ হাসির রেখা। ওর ঠিক মুখোমুখি হাঁটু গেড়ে বসলো জাজবির। ওর দিকে ফল বাড়িয়ে দিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? তাড়াতাড়ি এটা খাও। জানি খালি পেটে ফল খাওয়া ঠিক হবে না, কিন্তু নাম না জানা দ্বীপে এর চেয়ে বেটার কিছু পেলাম না। একটু কষ্ট করে এটাই খেতে হবে, পারবে না? এমন কোমল স্বরে গলে গেল মেয়েটা। আহ্লাদি হয়ে ক্ষীণ স্বরে বলল, পারবো। মলিন হাসল জাজবির। ওর প্রিয়তমা অর্ধাঙ্গিনীর ক্ষুধার্ত যন্ত্রণার কষ্ট পাচ্ছে, অথচ সে স্বামী হয়ে স্ত্রীর মুখে এক টুকরো ভালো খাবার অবধি তুলে দিতে পারছে না। ছি, ধিক্কার নিজেকে। ক্ষুধার্ত আঁচল বুনো কমলা পেয়ে নিজেকে আর সামলাতে পারল না। 2টো কমলা চটপট খেয়ে নিল। খালি পেটে ফল খাওয়ার কষ্ট হচ্ছে, তবুও এই কষ্ট সহ্য করে নিচ্ছে মেয়েটা। জাজবির 3টে কমলা কোনো মতে জোগাড় করে পেয়েছিল। আঁচল 2টো কমলা খেয়ে ক্ষুধার তাড়নায় জাজবিরের হাতে থাকা শেষ কমলাটি নিয়েও খেতে লাগলো। ভুলেই গেল জাজবিরও তো ক্ষুধার্ত। সে কি খাবে? 3টা বুনো কমলা নিয়ে কি আর খিদে নিবারণ হয়? হয় না তো। তবুও তৃপ্তি পেল মেয়েটা। দুর্বল কোমল দেহটা এলিয়ে দিল জাজবিরের বক্ষদেশে। আদুরে ডান হাতে ওর মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নিল জাজবির। কটিতে সে বাঁ হাত স্থাপন করে শুধালো, ক্ষুধা একটুও কমেছে? মাথা নাড়িয়ে সম্মতি জানালো মেয়েটা। একটু হলেও স্বস্তি পেল জাজবির। মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই বলল, পানির তৃষ্ণা তো মেটেনি তাই না? একটু কষ্ট করে ওঠো প্রিয়া। ওদিকে কিছু ডাব পড়ে থাকতে দেখলাম, ওতে যদি পানি থাকে গাছে ওঠা তো আর সম্ভব নয়। কিছু মনে পড়ার ভঙ্গিমায় জাজবিরের বাহুডোর মুখ তুলে তাকালো আঁচল।
ক্ষীণ দুর্বল স্বরে শুধালো। আপনি আপনি তো খেলেন না। অপরাধীর ন্যায় মুখখানি নত করে বলল। আমি খেয়ে নিলাম সবটা। দুহাতের আঁজলায় মুখখানি রেখে চোখে চোখ মেলল, বলল। তুমি না আমার অর্ধাঙ্গিনী? আমাদের মধ্যে কি কোনো ফারাক রয়েছে? নেই তো। তুমি আমি এক সত্তা, বুঝলে? তাই মন খারাপ করো না। আর আমি তো কাল সন্ধ্যা থেকে না খেয়ে আছি। পুরুষ মানুষের এত সহজে খিদা পায় না, বুঝলে? ঠাট্টার ছলে কথাটা বলল জাজবির, কিন্তু আঁচলিতে দমে গেল না। মায়া মায়া টলমলে চোখে আঁখি হতে অশ্রুকর্ণা গড়িয়ে পড়ল। নির্ভীতে দু হাতে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে তা মুছে দিল জাজবির। ইশারায় নিষেধ করলো কাঁদতে। একটুখানি মুখটা এগিয়ে নিল। প্রাণপ্রিয়ার কপালে ঠিক মধ্যখানে ছুঁয়ে দিল ঠোঁট। ভেজা আঁখি পল্লব বন্ধ করে অশ্রু বিসর্জন দিল আঁচল। দুর্বল দু হাতে যথাসম্ভব শক্ত করে স্বামীকে জড়িয়ে ধরল। দু হাতে খামচে ধরার চেষ্টা করলো পৃষ্ঠদেশ। উদম পৃষ্ঠদেশে নখ গেঁথে গেলেও টু শব্দটি করল না জাজবে, বরং আষ্টে পিষ্টে আলিঙ্গনে আবদ্ধ করে নিল আদুরে মেয়েটাকে। মেয়েটা আসলেই বড্ড আদুরে নরম প্রকৃতির। এইটুকুতেই কেঁদে কেটে অস্থির হয়ে পড়ে। গতকাল সামান্য ক্ষত দেখে কাঁদলো, আজ আবার স্বামীর ক্ষুধার্ত অবস্থায় কাঁদছে। আসলে পাগলি একটা মেয়ে, বড্ড আদুরে। এমন একটি মেয়েকে ভালো না বেশি কি করে থাকা যায়? কাজে লিপ্ত জাজবে। একটি ছোট্ট ডালকে বড় একটি পাথরের ধারালো অংশের সাথে ঘষে ঘষে ধারালো করার চেষ্টা করছে। আঁচল কয়েক হাত দূরে বালুকাময় মৃত্তিকার ওপরে বসে শুধালো। এতে কাজ হবে? ইনশাল্লাহ হবে। কিছুক্ষণ প্রচেষ্টায় ফলস্বরূপ ডালটা ধারালো ও চোখা হলো। মৃদু হাসির রেখা ফুটে উঠল দুজনের মুখে। ডালটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো জাজবির। আঁচলের পাশে দাঁড়িয়ে ওর দিকে বাঁ হাতটা বাড়িয়ে দিল। রক্ষ পুরুষালী হাতে কোমল তুলতুলে হাতটি রেখে উঠে দাঁড়ালো আঁচল। দুজনে অগ্রসর হলো সমুদ্রের পাড়ে। নীলাভরঙা অসীম সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে জাজবির আর আঁচল। জাজবিরের হাতে দাঁড়ালো চোখা ডালটি। শিকারের ন্যায় তার তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ অগভীর জলের বুকে। অপেক্ষা অপেক্ষা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে দৃশ্যমান হলো একটি মাঝারি আকৃতির মাছ। ব্যাস, চোখা ডালটা দিয়ে বিদ্ধ হলো মাছের বুক বরাবর। উচ্ছ্বাসিত হলো মেহেরাজ আঁচল। লাফ দিয়ে দু হাতে তালি দিল। সাব্বাস! এই না হলে আমার বর! গ্রামে থাকতে আমি এমন কত মাছ ধরেছি। এসব তো মেহেরুজ আঁচলের বা হাতের ক্যালমা। আচ্ছা, বাহ, ভ্রু উঁচু করে শোধালো জাজবি। আঁচল গর্বিত ভঙ্গিতে মুখখানি হাসি হাসি করে বাঁ হাতে কাঁধের চুলগুলো পিছনে ঠেলে দিল। ইয়েস, এসব হচ্ছে আমার বা হাতের ক্যালমা। ক্যালমা বোঝেন? ক্যালমা, দেবের মতো ক্যালমা। চোয়াল শক্ত করে গম্ভীর স্বরে জাজবির বলল। ইন্ডিয়ান সব হিরোর নাম দেখছি ঠোঁটের আগায়। ইয়েস। ইয়েস মাই ফুট। এখন এখানে আছো, আর দুটো মাছ ধরে আমায় উদ্ধার করো। বলা আর হলো না। সারা বলে আঁচলের ফাজলামি ডাউন হয়ে গেল। আপনি শুধু দেখে যান, এক ধাক্কায় কতগুলো মাছ ধরি আমি। এখানেই আছি, দেখছি। ইউ ক্যারি অন কুকি। ভেঙচি কেটে মেয়েটা জাজবিরের বাঁ পাশে এসে দাঁড়ালো। হাত বাড়িয়ে চোখা ডালটা নিল। ভেঙচি কেটে আঁচল জলের মাঝে দৃষ্টি নিক্ষেপ করে মাছের অপেক্ষা করতে লাগলো। 1 মিনিট 2 মিনিট করে কয়েক মিনিট পেরিয়ে গেল। 5 মিনিটের মাথায়ও দেখা দিল একটা মাছ। অতি উচ্ছ্বাসিত মেহেরাজ আঁচল তৎক্ষণাৎ শিকারের আঘাত হানল। আর কি, অতি উচ্ছ্বাসের শিকার পলায়ন করিল। হায়, হতাশ করে উঠল মেয়েটা। আয় হায়, এই সমুদ্রের মাছগুলো এত বদ কেন? এভাবে কেউ পালিয়ে যায়? মরার জন্য সেজে গুজে দাঁড়িয়ে থাকে। তাই তো করা উচিত। ধ্যাৎ, পচা মাছ। গাল ফুলিয়ে মেয়েটা মাছের অপেক্ষা করতে লাগলো। আবারও পেয়ে ব্যর্থ হলো। পানির বুকে ধপ করে পা ছুঁড়ে ডালটা ফেলে দিল। উফ উফ, অসহ্যকর। হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়ল আজওয়া দীপ্তেশ্যাম জাজবির। হাসির ধ্বনি কর্ণকুহরে পৌঁছাতেই চমকালো আঁচল। পাশে তাকিয়ে মুগ্ধকর চাহনিতে আবিষ্ট হলো। এমন অপ্রত্যাশিত মধুর মুহূর্তে প্রফুল্ল হয়ে উঠল মেয়েটার মন। সদা গম্ভীর মানুষটির হাসির রেখা এর মধ্যেও ছড়িয়ে পড়ল। অধরের কোণে শোভা পেল মোহনীয় হাসি। ইস, কি সুন্দর লাগছে মানুষটাকে! ওনাকে হাসি মুখে এতটা সুন্দর লাগে জানাই ছিল না। অথচ মানুষটার সদা গম্ভীর, রকচটা ভাব দিয়ে ঘুরে বেড়ায়।
তার এত আকর্ষণীয় হাসিটা এতদিন লুকিয়ে রেখেছিল কেন? হাসির ঝলকে শুভ্র দাঁত দৃশ্যমান, ভাঁজ পড়ছে চোখের ভাঁজে। কি সুন্দরী না লাগছে! ইস, সে এত দেরিতে এসে স্বামীর হাসি মুখখানি দেখার সৌভাগ্য অর্জন করলো। কেন আগে দেখলো না? ওনার হাসি মুখখানি যে এতটা মোহনীয় উনি কি জানেন? ওনার হাসির ঝংকারে সুখমরণ হবে অগণিত রমণীর। মন্ত্রমুগ্ধের মতো হাসি মুখটি অবলোচন করতে লাগলো আঁচল। আঁচলের দিকে তাকিয়ে এক হাতেই কোমর ধরে হেসে চলেছে জাসবির, শব্দহীন হাসি। মেয়েটা এত আদুরে আর পাগলি কেনা! মন ভালো করার রীতিমতো একটা জীবন্ত টনিক। কোনো মতে হাসি থামলো জাসবিরের। ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে সামলালো। বেগম জান তুমি না, বহুত বড় শিকারী। তোমার দ্বারা এসব চুনুপুটি শিকার করা সম্ভব নয়। কি অপমান করছেন? না, সত্যি বলছি মাত্র। শুনুন। শোনা শুনি বাদ। এখনই যখন মাছ শিকারের ইচ্ছে, এসো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আঁচলের মতামতের অপেক্ষা না করেই ওর পেছনে এসে দাঁড়ালো জাসবির। কোমল টান হাতে চোখা ধারালো ডালটি ধরিয়ে দিয়ে নিজ হাতটি রাখলো হাতের ওপরে। মৃদু কেঁপে উঠল মেয়েটির কায়া। বাঘাতে মুখটি এনে জাসবিরের পানে তাকানোর চেষ্টা করলো। ওকে বাধা দিয়ে জাসবির বলল নিশানায় ফোকাস করতে। তাই করলো আঁচল। জাসবির আরেকটু এগিয়ে এলো। মসৃণ পিঠ ঠেকল শক্তপোক্ত বক্ষে। হাতের মুঠোয় রাখা হাতটি শক্ত করে ধরে জাসবির অপেক্ষা করতে লাগলো মাছের। এদিকে ওর সান্নিধ্য এসে দিশাহারা মেয়েটা। বৃদ্ধি পেয়েছে স্পন্দনের গতিবেগ। ঘন ঘন শ্বাস পড়ছে। ডাল আঁকড়ে ধরা হাতটিও মৃদু কম্পিত হচ্ছে। শির দ্বারা বেয়ে নেমে গেল শীতল স্রোত। অবশেষে ধরা দিল শিকার। আঁচলের হাতটি শক্ত করে ধরে মাছ শিকার করলো আজওয়ার ইবতেসাম জাসবির। অবশেষে সফলতা ধরা দিল। খুশিতে আত্মহরা হলো মায়াবী মেয়েটি। আচল, তোমার ওড়না কোথায়? দাও তো, লাগবে। স্বামীর কথা শুনে আকাশ সম আশ্চর্য হলো আঁচল। তার ওড়না? চকিতে খেয়াল হলো গলায় ওড়না নেই। ওড়নাহীন সেই কাল থেকে জাসবিরের সামনে। ইন্নালিল্লাহ! ছি ছি ছি! কি লজ্জা, কি লজ্জা! ওড়না গেল কই? ওড়না! চোরকির মতো ঘুরঘুর করে মেয়েটা ওড়না খুঁজতে লাগলো। বালুর বুকে লম্বা গাছের ডাল গেড়ে দিয়ে পেছনে ঘুরে তাকালো জাসবির। চমকে গেল আঁচলের অবস্থা থেকে। পরক্ষণেই অধর কোণে শোভা পেল বক্ষ হাসির রেখা। দুষ্টুমির ছলে বলল, চাবাচ্ছ? আমি তো তোমার স্বামী। তোমায় এভাবে সেভাবে সবভাবে দেখার লাইসেন্স প্রাপ্ত। ওড়না খুঁজছিল আঁচল। পিছন হতে মানুষটির এমন বেশরম কথায় কুঁকড়ে গেল। দু হাত ক্রসের মতো করে বুকের সামনে এনে ছুটে গেল একটি গাছতলায়। গাছের কাণ্ডে কোমল দেহটি এলিয়ে দিল মেয়েটে। ক্রসের মতো বক্ষ দেশে দুই হাত রেখে ঘন ঘন শ্বাস ফেলছে। তপ্ত হয়ে উঠছে কর্ণদয়। লালা বাভায় অঙ্কিত দু কপল। ইস, কি লজ্জা! ওর লজ্জাভাব আকস্মিক বৃদ্ধি পেল। বড় বড় হয়ে গেল আঁকি যুগল। ঠিক সম্মুখে দাঁড়িয়ে মানুষটি। তার অধর কোণে মোহনীয় বক্র হাসির ছায়া। লাজে রাঙা মেয়েটির মুখটি কিঞ্চিত অবনত হলো। ওর লালাভময় আবৃত্তি দু কপলের দিকে তাকিয়ে জাসবির বলল, লজ্জা পাচ্ছ? জবাব দিতে পারল না মেয়েটি। জাসবির একটুখানি ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। ডান হাতে 4টি আঙ্গুল গলিয়ে দিল কানের পেছনে। বৃদ্ধাঙ্গুলের মাধ্যমে থুতনি ধরে মুখখানি ঈষৎ উঁচু করল। পূর্ণ দৃষ্টিতে তাকালো লাজুক মেয়েটির মায়াভরা মুখশ্রীতে। লজ্জায় মেয়েটি মরমর অবস্থা। বন্ধ হয়ে গিয়েছে তার চক্ষু পাতা। অর্ধাঙ্গিনীর লাজে রাঙা মুখখানি দেখে বেসামাল হলো পুরুষালী হৃদয়। নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা না করে অধরের ছোঁয়া এঁকে দিল বন্ধ দুই চোখের পাতায়। শিউরে উঠল আঁচল। কম্পিত হলো ওষ্ঠধর। কাঞ্চে ধরল পরনের পোশাক। চোখের পাতায় অধর ছুঁয়ে জাসবির আঁচলের পানে তাকালো। বৃদ্ধাঙ্গুল দিয়ে স্পর্শ করল নরম পাতলা গোলাপি রাঙা নেশালো অধর। পুরুষালী ছোঁয়ায় তখন দিশেহারা মেয়েটি। কেঁপে কেঁপে উঠছে তার সারা গায়া। প্রিয় দর্শনীর লাজে আবৃত মুখখানি দেখে বেসামাল জাসবির তার ওষ্ঠ ছুঁয়ে দিল চিবুকে। আঁচলের একটা হাত শিহরিত হয়ে আঁকড়ে ধরল জাসবিরের বাম বাহু। জাসবির তখন বেশ মোহচ্ছন্ন। চিবুক ছুঁয়ে ছুঁয়ে তার অধরের ছোঁয়া এসে নামল থুতনিতে।
সেথায় প্রগাঢ় রূপে ঠোঁটের স্পর্শ অঙ্কন করলো। আর একটুখানি নামতেই শিহরণে রোমাঞ্চিত মেয়েটা ওকে বাধা দিয়ে আলিঙ্গনে আবদ্ধ করলো। লজ্জায় রক্তিমা মুখখানি লুকিয়ে নিল তারই বুকের মধ্যে। জাজবিরও প্রাণপ্রিয়াকে কাছে পেয়ে দু হাতে আলিঙ্গন করলো। কাঁধের উপরে আলতো করে চুমু এঁকে শক্তপোক্ত বলিষ্ঠ দু বাহুর মাঝে সঙ্গিনীকে আবদ্ধ করে নিল। লম্বা গাছের ডালে ঝুলছে আঁচলের ওড়নাটি, সেটি কিনা অবহেলায় সমুদ্রের তীরেই পড়েছিল। খুঁজে বের করে জাজবির গাছের ডালে বেঁধে দিল। উড়ন্ত এই ওড়নাটি এবার আল্লাহ আল্লাহ করে ওদের সহায় হোক, তাহলে মিলবে মুক্তির স্বাদ। তাইলে আর ভাবতে পারল না মেহেরোজ আঁচল। মনকে ভাই ডাইভার্ট করার জন্য সাগরের নোনা জলে হাত ডুবিয়ে খেলা করতে লাগলো। পিছন হতে শোনা গেল, আচল, পানির ওখানে কি করছো? উঠে এসো। কাল থেকে বালু পানি নিয়েই পড়ে আছো, বাজেভাবে ঠান্ডা লেগে যাবে তো। লাগবে না। সমুদ্রের গর্জন ছাপিয়ে শোনা গেল আঁচলের কণ্ঠ। জাজবির বিরক্ত হয়ে ওর ডান পাশে এসে দাঁড়ালো। আদেশের সুরে বলল, এক্ষুনি উঠবে, আর 1 সেকেন্ডও না। এমনিতেই আমরা এখানে আটকা পড়েছি, এর মধ্যে অসুখ বিসুখ হলে চলবে কি করে? ওঠো বলছি। কিন্তু আঁচল তো আঁচলই শুনতে নারাজ। সেবার দুষ্টুমি করে জাজবিরের দেহের হাতের স্পর্শে পানি ছিটিয়ে দিল। বেশ অবাক হলো জাজবির, বিস্মিত স্বরে বলল, আমার সাথে ফাজলামো হচ্ছে? জি হ্যাঁ। তবে রে, দাঁড়াও বলছি। তেড়ে এলো জাজবির। তৎক্ষণাৎ উঠে পড়লো আঁচল। দৌড়ে পালালো মেটে। খিলখিল করে হাসছে আর দৌড়াচ্ছে জাজবিরের প্রিয়দর্শিনী। বেশ কয়েক কদম এগোতেই বন্দিনী হলো বলিষ্ঠ দু বাহুর মাঝে। পেছন হতে শক্তপোক্ত দু হাতে ওর মেয়েদিহীন কোটি দেশ আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল জাজবির। তুলে ফেললো শূন্য থেকে খানিকটা উঁচুতে। ছোটাছুটি করার বৃথা চেষ্টা করলো মেয়েটি, কিন্তু ব্যর্থ হলো। ওর ছোটাছুটি দেখে জাজবির দুষ্টুমি করে ওকে দু হাতে আঁকড়ে ধরে শূন্য চক্রাকারে ঘোরাতে লাগলো। সাগরের ঢেউ আছড়ে আছড়ে পড়ছে পায়ের গোড়ালিতে। সেদিকে মনোযোগ নেই মানুষটি। প্রথমবারের মতো এমন রোমাঞ্চকর অভিজ্ঞতা পেয়ে অভিভূত আঁচল খিলখিল করে হেসে উঠল। সমুদ্রের পাড়ে এক দম্পতির হাসির ফোয়ারা দেখে যেন আশেপাশের প্রকৃতিও আনন্দিত হলো। অবশেষে এলো কাঙ্ক্ষিত মুহূর্ত, মুক্তির প্রহর। আঁচলের ওড়না আকাশে উড়ায়মান চপার হতে লক্ষ্য করলো জাজবিরের লোকেরা। গোধূলি লগ্নে সাগরের তীরে এসে ল্যান্ড করলো চপার। বালু ঝড়ে পরিণত হলো আশপাশ। জাজবিরের শার্টটি তখন আঁচলের দেহে জড়ানো। বহিরাগতদের সামনে এসে স্ত্রীকে অমনভাবে রাখতে নারাজ। দুজনে চপার হতে খানিকটা দূরে দাঁড়িয়ে। চপার হতে জাজবিরের দুজন লোক নেমে এলো। জড়তায় আবিষ্ট হয়ে আঁচল লুকিয়ে পড়লো জাজবিরের পেছনে। তা লক্ষ্য করলো জাজবির। পিছু করে চোখের ইশারায় আশ্বস্ত করলো। অতপর লোকদের সাথে গুরুত্বপূর্ণ কথাবার্তা সেরেই অর্ডার করলো। সেই মোতাবেক একজন গিয়ে চপার হতে শার্ট ও ব্লেজার নিয়ে এলো। শার্টটি বলিষ্ঠ দেহে জড়িয়ে নিল জাজবির। পিছে করে আঁচলের দেহে জড়ালো নোংরা শার্ট খুলে ফেলে দিল। অতপর ব্লেজার দিয়ে যথাসম্ভব আবৃষ্ট করে দিল অর্ধাঙ্গিনীর কায়া। ডান হাতের মুঠোয় কোমল হাতটি পুড়ে দুজনে অগ্রসর হতে লাগলো চপারের পানে। আর পশ্চিম দিগন্তে অস্ত গেল রবি। আধারে নিম্নচিত বসুধা, মৃদু হাওয়ায় নিত্যরত জানালার পর্দা। নরম তুলতুলে বিছানায় শুয়ে রয়েছে আঁচল, দেহে জড়ানো পাতলা কাঁথা। তাকিয়ে রয়েছে জানালার পানে। কিছুটা সময় পেরিয়ে গেল। অনুভূত হলো একঘেয়েমি। আস্তে ধীরে উঠে বসলো আঁচল। দেহ হতে কাঁথা সরিয়ে জমিনে পা নামালো। উঠে দাঁড়ালো দুর্বল দেহে। জানালার দিকে এগোতে গিয়ে হঠাৎ দৃষ্টি নিবদ্ধ হলো বেডসাইড টেবিলের উপরে। ধীর পায়ে বেডসাইড টেবিলের কাছে এসে দাঁড়ালো মেয়েটা। বাঁ হাতে তুলে নিল লাল রাঙা বাক্সটি। ডান হাতে বাক্সটি উন্মুক্ত করলো। দৃশ্যমান হলো সিলভার হোয়াইট গোল্ড প্লেটেড হার্ট শেপ পেন্ডেন্ট। মিষ্টি হাসি শোভা পেল মেয়েটির মুখশ্রীতে। মনে পড়ে গেল সুমধুর এক মুহূর্ত, মায়াবী আঁখি যুগল আবৃত নরম কাপড়ে। দুরু দুরু বুকে হেঁটে চলেছে মেয়েটি। ওর ডান হাতটি আবদ্ধ পুরুষালী শক্ত হাতের মাঝে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? কিছু তো বলুন। এই তো বেগম জান, একটু ধৈর্য ধরো।
অবশেষে দুজনে পৌঁছে গেল গন্তব্যে। আঁচলের পেছনে এসে দাঁড়ালো জাজবের। আলতো হাতে উন্মুক্ত করে দিল আঁখি যুগল। ধীরে ধীরে চোখ মেলে তাকালো আঁচল। চোখের সামনে সবটুকু দৃশ্যমান হতেই বাকরুদ্ধ হয়ে পড়ল মেয়েটি। এসব কি দেখছে সে? গোলাকার একটি টেবিল, টেবিলের দুই প্রান্তে দুটি চেয়ার, টেবিলের ঠিক মধ্যখানে ক্যান্ডেল রাখা, যার দেহ মৃত্যুকাণ্ডের মতো ছড়ানো 5টি অংশ হতে ছড়িয়ে পড়ছে হলদে আভা। টেবিলের চারপাশে 4টি পিলার, যার দেহে জড়ানো শুভ্র ফিনফিনে কাপড় হিমেল হাওয়ায় নৃত্য করে চলেছে। দূর হতে ভেসে আসছে ঝিঝি পোকার শব্দ। সবুজ সমারোহের মাঝে যে এমন পারফেক্ট ক্যান্ডেল লাইট ডিনার আয়োজন! বিমোহিত হলো মেয়েটির কোমল হৃদয়। কখন যে অক্ষিকুল ভিজে গেল টেরও পেল না। পছন্দ হয়েছে বেগম জান? স্বামী নামক মানুষটির কথা শুনে তার দিকে ঘুরে দাঁড়ালো আঁচল। পরনে মেয়েটির ধূসর রাঙা গাউন, গাউনের উপরিভাগ কারুকার্যে খচিত। লম্বা গাউনের নিম্নভাগ ছুঁয়ে রয়েছে জমিন। মুখে হালকা প্রসাধনীর ছোঁয়া, চোখে মোটা করে অঙ্কিত কাজল কালো রেখা, অধরে পিঙ্ক লিপস্টিক, দীর্ঘকালো কেশ ফ্রেমিং উইপসের সহিত সাইড সুইট কার্ল করে দুই কাঁধে রাখা। প্রিয়দর্শিনী আজ মোহনীয় রূপে হাজির হয়েছে, যে রূপের বহরে বেসামাল হচ্ছে প্রেমিক পুরুষটির হৃদয়। কাজল কালো রেখায় অঙ্কিত নয়নে ডুবেছে শত কোটি হাজারো বার। নেশালো আধারে নতুন করে নেশাগ্রস্ত হয়েছে, বাসনা জন্মেছে একটুখানি ছুঁয়ে দেয়ার। অনবরত ধুকপুক ধুকপুক করেই চলেছে বক্ষ পিঞ্জরের অন্তরালে থাকা হৃদযন্ত্রটি। মেহেরাজ আঁচল, সেও আজ স্বামী হতে দৃষ্টি সরাতে ব্যর্থ। একান্ত ব্যক্তিগত সুদর্শন পুরুষটির পরনে আজ কালো ব্লেজার স্যুট, বাঁ হাতে ব্যান্ডেড রিস্ট ওয়াচ, মসৃণ কেশ জেল দিয়ে সেট করে রাখা, ট্রিম করে চাপ দাড়ি। মোমবাতির হলদে আভায় অসম্ভব সুদর্শন লাগছে মানুষটিকে। চক্ষু ফিরানো দায় হয়ে পড়েছে। একে অপরের দিকে কতক্ষণ সময় তাকিয়ে রইল। নয়নে মিলল নয়ন, নয়নে নয়ন রেখে বাম হাতটি বাড়িয়ে দিল জাজবের। মন্ত্রমুগ্ধের ন্যায় ডান হাতটি রাখল স্বামীর বাড়িয়ে রাখা হাতে। কোমল হাতটি আবদ্ধ করে সম্মুখে পা বাড়ালো জাজবের। ওর সঙ্গে কদম ফেলে এগোলো আঁচল। দুজনে গিয়ে দাঁড়ালো টেবিলের পাশে। চেয়ার টেনে ইশারার ইঙ্গিতে বসতে বলল মানুষটি। চেয়ারে বসলো আঁচল। ওর বিপরীত দিকে চেয়ার টেনে বসলো জাজবির মুখোমুখি দুজনে। ওয়াও, সবটা কি সুন্দর! কখন করলেন আপনি এইসব? বিকেল হতে আয়োজন শুরু হয়েছে। তোমার পছন্দ হয়েছে তো? আমার অভিব্যক্তি দেখে কি মনে হচ্ছে? পছন্দ হয়েছে কি হয়নি? আই লাইক ইট বেগম জান। মায়াবী মুখশ্রীতে হাসি ফুটে উঠল। তখনই হাজির হলো দুইজন ওয়েটার। কাঙ্ক্ষিত ডিশ টেবিলের উপরে রাখলো। জাজবির ধন্যবাদ জানালে প্রস্থান করলো তারা। আরে বাহ, বেশ আয়োজন করেছেন তো। কিন্তু এইসব আয়োজনের কিসের জন্য সেটা তো বললেন না। বলছি। গোলাকার সিলভার আবরণ খুলে জাজবির অনাবৃত করলো আজকের মূল আকর্ষণ। চমকে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়ল মেহেরাজ আঁচল। নেত্রকোণে জমা হলো অশ্রুকণা। চকলেট কেকের উপরে ক্রিম দিয়ে ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখিত হ্যাপি বার্থডে বেগম জান। অশ্রু ভেজা মুখে ফুটে উঠল হাসি। অবাক চাহনিতে তাকালো অর্ধাঙ্গের পানে। কি অবাক হলে? জানতাম ভুলে গিয়েছো। কেমন লাগলো সারপ্রাইজ? মেয়েটি আবেগপ্রবণ হয়ে পড়েছে। শত চেষ্টা করেও কিছু বলতে ব্যর্থ হলো। অশ্রুভেজা মুখশ্রী দেখে উঠে দাঁড়ালো জাজবির। প্রিয়দর্শিনীর এক হাঁটু ডান পাশে এসে এক হাঁটু গেড়ে বসলো। কোমল দুটো হাত নিজ হাতের মুঠোয় নিয়ে মায়াভরা মুখপানে তাকিয়ে বলতে লাগলো, সৃষ্টিকর্তার কাছে অসীম শুকরিয়া আদায় করছি আজকের এই দিনে এমন এক মায়াবতী প্রিয়দর্শিনীকে পৃথিবীতে পাঠানোর জন্য। জন্মদিনের শুভেচ্ছা গ্রহণ করো প্রিয়া। শুকরিয়া সেই মহান স্রষ্টার নিকটে তোমাকে আমার জীবনে পাঠানোর জন্য, আমাকে পরিপূর্ণ করার জন্য। আল্লাহ তাআলা তোমার জীবনটা রঙে রঙে রাঙিয়ে দিক।
আমার আয়ু হ্রাস করে হলেও দীর্ঘায়ু করুক তোমায়। সদা সুখী হও। শুভ জন্মদিন আমার প্রাণপ্রিয়া বেগম জান। এমন আবেগমন শুভেচ্ছায় নিজেকে সামলাতে ব্যর্থ হলো মেয়েটি। ঝাঁপিয়ে পড়ল প্রিয়তমের বলিষ্ঠ বাহুডোরে। পেশিবহুল দু হাতে ওকে নিজের সঙ্গে মিশিয়ে নিল জাজবের। নরম দুটো হাত খামচে ধরল তার পৃষ্ঠদেহ। বক্ষপিঞ্জরে লুকায়িত প্রিয়তমা অশ্রুতে ভিজিয়ে তুলেছে ব্লেজার। ওর কেশের ভাঁজে ঠোঁটের দীর্ঘ ছোঁয়া এঁকে দিয়ে জাজবির বলল, হাস, কাঁদে না তো প্রিয়া। আরেকটু গাঢ় হলো আলিঙ্গন। কিছুটা সময় ওভাবেই একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ করেই পেরিয়ে গেল। বুকের মধ্যিখান হতে মুখখানি তুলে নিল জাজবের। চক্ষু পর্দায় দৃশ্যমান হলো অশ্রুভেজা মায়াময়ী মুখশ্রী। দুহাতের আজলায় আঁচলে মুখখানি তুলে দু বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে কপলে লেপ্টে থাকা অশ্রুকণা মুছে দিল। অধরের চাপ বসল দু চোখের পাতায়। বাধাপ্রাপ্ত হলো অশ্রু। কপালে কপাল ঠেকিয়ে কিছু মুহূর্ত পার হলো। অতঃপর প্রিয়দর্শনীর বাহুডোরে আগলে রেখে উঠে দাঁড়ালো জাজবির। পিছন হতে কোমল হাতটি ধরে কেকের বুকে ছুরি চালালো জাজবির। ত্রিকোণ আকৃতিতে খণ্ডিত হলো কেক। কেকের টুকরো প্রিয়তমার মুখের সামনে ধরলো মানুষটি। লাজুক হেসে কেকে বাইর বসালো আঁচল। স্বামীর হাতটি ধরে তার হাতে থাকা কেকটি তাকেও খাইয়ে দিল। তৃপ্তিকর হাসি রেখা ফুটিয়ে তুলে পেছন হতে আঁচলকে বাহুডোরে আবদ্ধ করে নিল জাজবের। কর্ণের নিকটে অধর ঠেকিয়ে ফিসফিসিয়ে বলল, হ্যাপি বার্থডে মাই ডিয়ার ওয়াইফি। কর্ণপাতায় অধর ছুঁয়ে দিল জাজবের। লাজ রাঙা মেয়েটি গলার কাছে কিছু অনুভব করে চমকালো। গলা ছুঁয়ে ছুঁয়ে কেশ গলিয়ে পেছনে গেল কিছু একটা। গলায় পরানো শেষ হলো। মাথা নিচু করে তাকিয়ে বেশ অবাক হলো মেহরাজ আঁচল। সিলভার হোয়াইট গোল্ড প্লেটেড হার্ট শেপ পেন্ডেন্টের গলায় শোভা পাচ্ছে ওর। অবাক ভাব শীঘ্রই কেটে গেল। ডান কাঁধের উন্মুক্ত অংশে বার কয়েক ঠোঁটের স্পর্শ অঙ্কন করে জাজবের মৃদুস্বরেই বলল, দিস বিউটিফুল পেন্ডেন্ট ফর মাই বিউটিফুল ওয়াইফ। আবেশাসিক্ত মেয়েটি দেহ এলিয়ে দিল মানুষটির চওড়া বুকে। সযত্নে ওকে আগলে নিল জাজবের। সে রাত আজওয়াদ ইবতেসাম জাজবের এবং মেহরোজ আঁচলের জন্য বেশ স্পেশাল ছিল। প্রথমবারের মতো ক্যান্ডেল ডিনার করলো তারা দুইজন। উদযাপন করলো বিয়ের পর প্রথম জন্মদিন। মানুষটির ক্ষুদ্র ক্ষুদ্র কেয়ারে বারংবার বিমোহিত হয়ে পড়ে মেয়েটি। এই তো ও গ্রিল স্টিক উইথ রেড ওয়াইন সস খাওয়ার সময় স্টিক কাটতে বিড়ম্বনায় পড়েছিল। গ্রামীণ মানুষ এসব খাবারে অভ্যস্ত নয়। ও না বলতেও মানুষটি ঠিক খেয়াল করেছে। যত্ন সহকারে স্টিক কেটে কেটে ওকে নিজ হাতে খাইয়ে দিয়েছে। ফ্রুট শ্যাম্পেন খাওয়ার শেষে রুমালে মুছে দিয়েছে ওর মুখ। এই ছোট ছোট যত্ন ভালোবাসায় আসক্ত হয়ে পড়েছে কোমল হৃদয়। হৃদয়ে জমিয়ে ধরে বড় হচ্ছে ভালোবাসার প্রকাণ্ড এক বৃক্ষ। 3 দিন পূর্বের পুরনো মোহনীয় স্মৃতি ভেবেই আঁচলের অধরকোণে ফুটে উঠল মিষ্টি হাসি রেখা। যত্ন করে পেন্ডেন্টটি রেখে দিল। তখনই ওয়াশরুম হতে ফ্রেশ হয়ে বের হলো জাজবের। চোখে চোখ পড়তে দুজনেই মৃদু হাসল। সিক্ত কেশে তোয়ালে চালাতে চালাতেই জাজবের বলল, রেস্ট নিতে নিতে ক্লান্ত। তা নয়তো কি, এত রেস্ট নেওয়া যায় নাকি? গতকাল দ্বীপ থেকে ফিরেছি, ফেরার পর থেকেই আপনি তো আমাকে এমন ভাবে সেবা যত্ন করছেন যেন আমি কত অসুস্থ। অসুস্থ নও বুঝি? শরীর কতটা উইক জানো? স্যালাইন অবধি দেয়া লেগেছিল। এখন ঠিক আছি আমি। ওকে ম্যাডাম, আপনি সুস্থ। এখন কোনো কাজ নেই, চুপচাপ শুয়ে থাকুন। আগামীকাল ইনশাআল্লাহ আমরা ঢাকা ফিরছি। এত কথা শেষ কথা, রেস্ট। মেজাজ খারাপ হয়ে গেল মেয়েটার। যা দেখে মৃদু হাসলো জাজবের। অন্তরের গহীন হতে বেরিয়ে এলো স্রষ্টার প্রতি শুক্রিয়া। এই আদরে মেয়েটির কিছু একটা হয়ে গেলে ওর কি হতো ভাবতেই কঠিন হলো মুখশ্রী। যে অমল নিকৃষ্ট কাজটি করেছে তার রেহাই নেই, একদমই নেই।
সেন্ট মার্টিনে জাজবির বিজনেস রিলেটেড কাজে আসার প্ল্যান করেছিল। এই কথা কানে পৌঁছাতেই আকরাম সাহেব এক প্রান্তে প্রস্তাব পেশ করেছেন, সঙ্গে আঁচলকে নিয়ে যাওয়ার। কাজের বাহানা দিয়ে নাকচ করে দিল জাজবের, কিন্তু লাভ হলো না। আকরাম সাহেব এবং পরিবারের সদস্যদের কথা মেনে শেষমেশ ট্রিপে সঙ্গিনী হলো মেহেরাজ আঁচল। 4 দিনের ট্রিপে এসেছিল ওরা। পরিবারের লোকেরা চেয়েছিল বিয়ের পরে প্রথম জন্মদিন ওরা একসাথে একান্তে কাটাক, এতে হানিমুনও হয়ে যাবে। বিয়ের পরে 2 মাসের বেশি পেরিয়ে গেল, ওরা এখন অবধি একান্তে ঘুরতে যায়নি। এটা কোনো কথা হলো? উহুম। তাই তো ওদের দুজনকে পাঠানো হলো সেন্ট মার্টিন। তবে এখানে এসে যে আরেক কাণ্ড ঘটে যাবে জানা ছিল না তাদের। ট্রিপের 3 দিনের মাথায় অপহরণের শিকার হলো মেহেরাজ আঁচল, যদিও বা বাড়ির লোকেরা এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ। ট্রিপে নির্ধারিত সময়ের বেশি কাটাতে হলো দ্বীপে আটকা পড়ায়। অবশেষে আজওয়া ইফতেশাম, জাজবির এবং মেহেরাজ আঁচল ঢাকা ফিরেছে 1 সপ্তাহ হয়ে গেছে। স্বাভাবিক জীবনে ফিরে এসেছে ওরা, কিন্তু আদৌ কি তাই হচ্ছে, নাকি গোপনে রচিত হচ্ছে নতুন ষড়যন্ত্র? কে এই অজানা শত্রু, কি তার উদ্দেশ্য? মধ্যাহ্নের শেষ প্রহর। ডান কাঁধে থাকা ব্যাগটি ধরে জড়সড় হয়ে দাঁড়িয়ে রয়েছে নিহা। ঘেমে নিয়ে একাকার শ্যামলাবর্ণ মেয়েটি রাস্তার একপাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করে চলেছে সেই কখন থেকে, কিন্তু ফাঁকা রিকশা মিলছেই না। যাও 2-1টা পাওয়া যাচ্ছে, অন্যায্য মূল্য দাবি করছে। অজ্ঞত ঘমন্ত দেহে দাঁড়িয়েছে সে। অপেক্ষারত মেয়েটির সামনে হঠাৎ এসে দাঁড়ালো একটি বাইক। রাইডারের মুখশ্রী হেলমেটে আবৃত। ঘাবড়ে গেল নিহা, স্বয়ংক্রিয়ভাবে পিছিয়ে গেল 2 কদম। ভয় পেলে? স্বল্প পরিচিত পুরুষালীর কণ্ঠ শুনে নিহা কিছুটা অবাক হলো। এবার হেলমেটের কাজ খুলে দৃশ্যমান হলো মুখখানা। তাওসিফ। আপনি? হ্যাঁ আমি। এখনো শান্তিনীর যাওনি? আসলে আসলে নকলে বুঝেছে। ওঠো। যথেষ্ট চমকালো মেয়েটা। তাড়াহুড়ো করে তাওসিফ বলল, কি বললাম শোনোনি? উঠে পড়ো। কোথায়? আমার ঘরে। আমি যেতে পারবো, আপনি যান। হ্যাঁ, ভর দুপুরে তোমার রিক্সাওয়ালা বিএফ তোমাকে পৌঁছে দেওয়ার জন্য রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে, তাই তো? মলিন মুখখানি নত হলো। তাওসিফ কণ্ঠ খানিকটা নম্রতা এনে বলল, শান্তিনীরের ওদিক দিয়ে যাচ্ছে, কাজ আছে। এখন চুপচাপ উঠে পড়ো, আমার হাতে এত সময় নেই। উপায়হীন মেয়েটা ধীরে ধীরে এগিয়ে গেল। যথাসাধ্য দূরত্ব বজায় রেখে 2 হাতে বাইকের পেছনের অংশে আঁকড়ে ধরল। দুজনের মধ্যখানে ব্যাগ। বাইকের মিরারে খামারতক শ্যামলাবর্ণ মুখখানা দেখে মিষ্টি করে হাসলো তাওসিফ। অতঃপর বাইক স্টার্ট করে রওনা হলো গন্তব্যে। স্যার, সর্বনাশ হয়ে গেছি, আপনার প্রাণ ঝুঁকিতে রয়েছে, আপনি তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে নিন, আমরা আসছি। ফোনের অপর প্রান্ত হতে সতর্কবাণী শুনে চমকালো আজওয়াদ ইফতেশাম জাজবির। নির্ভীতে কল কেটে দিয়ে জানালা দিয়ে বাইরে তাকালো। কাটকাট স্বরে ড্রাইভারের উদ্দেশ্যে বলে উঠল, গাড়ি চালাতে থাকো, আমি বললেই অ্যাকশন, ওকে? মাথা নাড়িয়ে সম্মতি জানালো ড্রাইভার। ফাঁকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে শুভ্ররাঙা গাড়িটি। হঠাৎই বিপদ হানা দিল। বাঁ পাশে রাস্তা দিয়ে ছুটে এলো কালো রঙের একটি মাইক্রোর পেছনের দিকে ডান জানালা দিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এক শুটাররা রাইফেল তাক করে গুলি ছুটছে। গুলি জানালার কাজ ছিদ্র করে সরাসরি এসে বিদ্ধ হলো মাথায় ঠিক বাম পাশে। সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হলো। রক্তে মাখামাখি হলো জানালার কাজ। রক্তাক্ত মানুষটি তৎক্ষণাৎই লুটিয়ে পড়ল, স্পট ডেড। আহা, কি করুণ মৃত্যু! বাঁ পাশে বসে থাকা বলিষ্ঠ দেহরক্ষীর আকস্মিক পরিণতিতে হতভম্ব হয়ে গেল জাজবির। আরও একটি বুলেট নিশানা মিস করতেই হুঁশ ফিরল জাজবিরের। উপস্থিত বুদ্ধি খাটিয়ে সাথে সাথে নিহত দেহরক্ষীর পিস্তল হাতে নিল, আনলক করে নিল সেফটি লক। ততক্ষণে শত্রুপক্ষের গাড়ির পিছনে এসে পড়েছে। ওদের গাড়ির ডান দিকে বরাবর পিছনেই রয়েছে। ডান জানালা দিয়ে মাথা বের করে পিছু ঘুরে তাকালো জাজবির। বুলেট ছুড়ল শত্রুর উদ্দেশ্যে। একজন শত্রু গুলি করতে যাচ্ছিল, কিন্তু তার হাত বরাবর এসে বিদ্ধ হলো জাজবিরের ছোড়া বুলেট। গুলি করেই গাড়ির ভিতরে মাথা ঢুকিয়ে নিল জাজবির। তখনই ওদের গাড়ির পিছনের কাজ গুলি বর্ষণ হলো।
কাছে গুলিবর্ষণ হলো। জাজবীরের আদেশ মোতাবেক সতর্কতা অবলম্বন করে গাড়িটি রাস্তার বাপাশে নিয়ে গেল ড্রাইভার। জানালা গলিয়ে পুনরায় পিছু ঘুরে পিস্তল চালালো তেজস্বী বুদ্ধিদীপ্ত মানুষটি। নিশানা মিস হলো। শত্রুর গাড়িটি দক্ষ পন্থায় ওদের পিছু নিয়েছে। আঁকাবাঁকাভাবে গাড়িটি চলতে চলতে ওদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। তবে জাজবীরের ড্রাইভারও যথেষ্ট দক্ষ। সেও দক্ষভাবে গাড়িটি নিয়ন্ত্রণ করে চলেছে। দুপক্ষের মধ্যে ভালোই গুলিবর্ষণ হচ্ছে। শত্রুপক্ষের গাড়িতে অবস্থানরত শুটার দক্ষতার সহিত গুলি চালিয়ে যাচ্ছে। সাথে রয়েছে কয়েকজন চেলা। এদিকে প্রশিক্ষণপ্রাপ্ত আজওয়াদ ইবতেসাম জাজবীর কিন্তু কম যাচ্ছে না। সেও দক্ষতার সহিত উপস্থিত বুদ্ধি খাটিয়ে মোকাবেলা করেই চলেছে। তবে বিপদ তো বলে কয়ে আসে না। আসন্ন বিপদ টের পেল না ব্যস্ত মানুষটি। শত্রুর গাড়ির বাম জানালায় গলিয়ে মাথা বের করে রাইফেল তাক করল দ্বিতীয় শুটার, যার সম্পর্কে অজ্ঞ জাজবীর। সেই গোপন শত্রুটি হঠাৎই গুলি চালিয়ে দিল। শত্রু মোকাবেলায় ব্যস্ত জাজবীর টেরও পেল না পেছন হতে এক অগ্রাসী বুলেট ধেয়ে আসছে তার পানে। নিজেকে রক্ষা করতে ব্যর্থ হলো সে। বুলেটটি ঠিক তার ডান বাহু ছুঁয়ে বেরিয়ে গেল। আকস্মিক হামলায় যন্ত্রণায় কাঁকিয়ে উঠল জাজবীর। রক্তাক্ত ক্ষতস্থানের দুরন্ত শুভ্র রাঙা শার্টটি নিমিষেই রক্তরাঙা হয়ে গেল। সিটের সাথে দেহ এলিয়ে বাম হাতে ক্ষণস্থায়ী আঁকড়ে ধরল। দাঁতে দাঁত চেপে যন্ত্রণা সহ্য করে আহত হাতে পিস্তল নিয়ে আকস্মিক জানালা দিয়ে পিছু ঘুরে তাকালো। ক্ষিপ্র দৃষ্টিতে দাঁতে দাঁত চেপে শত্রুর পানে তাকিয়ে জাজবীর। বোকা শুটার আহত করার উল্লাসে মগ্ন। কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হলো সে। একদম ললাটের মাঝ বরাবর বুলেট আঘাত এনেছে। আর সহ্য করা গেল না। সিটের সঙ্গে লেপ্টে গেল আহত জাজবীর। উপরওয়ালার সহায় ছিলেন। ঠিক সেই মুহূর্তেই বিপদের মোকাবেলা করতে এগিয়ে এলো আজওয়াদ ইবতেসাম জাজবীরের দেহরক্ষীরা। শত্রুদের তারা সামলান দিতে লাগলো। এদিকে জাজবীরের অবস্থা দেখে ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ির ব্রেক কষল। ঘড়ির কাঁটায় তখন রাত 11টা। জানালা গলিয়ে হিমেল হাওয়া বইছে কক্ষে। রুম জুড়ে পায়চারি করে বেড়াচ্ছে আঁচল। একবার ঘড়ির দিকে তাকাচ্ছে তো আরেকবার হাতে থাকা মোবাইলের দিকে। এত রাত হয়ে গেল, মানুষটা এখনো ফিরল না। কল অব্দি রিসিভ করছে না। সব ঠিক আছে তো? আল্লাহ ওনাকে রক্ষা করো। অস্থিরতা ছড়িয়ে পড়েছে অন্তরে। মোবাইলটা বিছানায় রেখে রুমের এক প্রান্ত হতে আরেক প্রান্ত হেঁটে বেড়াচ্ছে মেয়েটি। ধুকপুক ধুকপুক করছে হৃদযন্ত্রটি। এ কেমন অস্থিরতা! এমন সময় দরজা উন্মুক্ত করে প্রবেশ করলো ক্লান্ত শ্রান্ত মানুষটি। এলোমেলো চুল, দেহে ধূসর রঙের নতুন একটি শার্ট। অর্ধাঙ্গের এমন হাল দেখে ঘাবড়ে গেল আঁচল। ব্যস্ত পায়ে এগিয়ে গেল। সম্মুখে দাঁড়িয়ে চিন্তা মিশ্রিত কণ্ঠে শুধালো, এই কি আপনার এমন হাল কেন? আপনি ঠিক আছেন? ক্লান্তিকর চাহনিতে তাকালো জাজবীর। দিন শেষে প্রাণপ্রিয়ার মুখখানি দেখে স্বস্তি বোধ হলো। প্রশান্তির পরশ বয়ে গেল হৃদগহ্বরে। মলিন হেসে বলল, আম ফাইন, চিন্তা করো না। চিন্তা করবো না বললেই হলো। কত রাত হয়ে গেছে, আপনার ফিরতে এত লেট কেন হলো? ফোনও তো রিসিভ করছিলেন না। অর্ধাঙ্গিনীর শাসন মাখা কথাগুলো শুনে খুশি হলো জাজবীর। যাক, অবশেষে অবুঝভিত মেয়েটি স্বাভাবিক হয়ে উঠেছে। অন্য সব স্ত্রীদের মতো করে স্বামীর জন্য চিন্তা করছে, কৈফিয়ত চাচ্ছে। অন্তরে স্বস্তি মিলল, পুলকিত হলো হৃদয়। একটু ব্যস্ত ছিলাম তাই লেট হলো। আমি ফ্রেশ হয়ে আসছি। কাবাটের দিকে অগ্রসর হতে লাগলো জাজবীর। পিছু পিছু হাঁটছে মেয়েটা। আস্তে করে বলল, আচ্ছা সে না হয় বুঝলাম, আপনি তাহলে ফ্রেশ হয়ে নিন, আমি খাবার নিয়ে আসছি। খেতে ইচ্ছে করছে না আঁচল। আমি খাবো না, তুমি খেয়েছো? খাইনি, তবুও কেন যেন মিথ্যে বলল মেয়েটি। মলিন মুখেই জবাব দিল, হ্যাঁ খেয়েছি। কাবার থেকে পোশাক বের করে নিল জাজবীর। কাবার বন্ধ করে তোয়ালে ও জামা নিয়ে ওয়াশরুমের দিকে অগ্রসর হলো। ডান বাহু যন্ত্রণায় যেন অবশ হয়ে আসছে। কোনো মতে নিজেকে সামাল দিয়ে ফ্রেশ হতে গেল। আঁচল বিছানায় ঠিকঠাক করে বালিশ যথাস্থানে রেখেছে। তখনই ওয়াশরুম হতে বেরিয়ে এলো জাজবীর। এলোমেলো কদম ফেলে হাঁটছে মানুষটি। শরীর কেমন অবসন্ন, দুর্বলতা গ্রাস করে নিচ্ছে। তোয়ালে যথাস্থানে রেখে জাজবীর বিছানায় এগিয়ে গেল। 2 পা উঠিয়ে বসলো বেডে।
এ দেখে আকাশসম আশ্চর্য হলো মেহরোজ আঁচল। এ কি দেখছে সে? আরে বাহ, আমি কি ঠিক দেখছি নাকি ভুল? দেহে কাঁথা জড়িয়ে মাত্রই শুয়ে পড়ল জাজবির। এর মধ্যে স্ত্রীর কথা শুনে অবাক হলো বেশ, জিজ্ঞাসা নয়নে তাকিয়ে রইল। অবাক হলেন? আমিও তো হচ্ছি যে আপনি প্রতিদিন রাত করে বাড়ি ফেরে আপনার আরেক বউ ল্যাপটপকে কোলে নিয়ে আরাম করে বসেন, সময় কাটান, সে আপনি কিনা আজ এক বউকে ফেলে আরেক বউয়ের কাছে। চমলক্ষ ব্যাপার স্যাপার তো। আঁচলের নাটকীয় কথাবার্তা শুনে আজ কিছুই বলল না জাজবির। ডান বাহুতে ব্যথা বেশ বৃদ্ধি পেয়েছে। অনিয়ম অবহেলায় এই অবস্থা, এর মধ্যে ওষুধ মিস গিয়েছে। ভালো লাগছে না কিছু। আঁচল তো আর এসব জানে না। সে নিজের মতো একাকী বকবক করতে করতে শুয়ে পড়তেই নিচ্ছিল। তখনই অসতর্কতা বশত আঁচল ভারসাম্য হারিয়ে ফেলল। তৎক্ষণাৎ বাম হাতে ভর রেখে ভারসাম্য বজায় রাখলো, কিন্তু এতে হলো হিতে বিপরীত। অসহনীয় যন্ত্রণায় মৃদু আর্তনাদ করে উঠল জাজবির। এতে যথেষ্ট অবাক হলো আঁচল, বলেই ফেলল, কি কাণ্ড! আমার নরম তুলতুলে হাতের ভরে আপনি আর্তনাদ করে উঠলেন। ছি ছি, আপনার না জিম করা দানবীয় শরীর, এই তার নমুনা? অবজ্ঞা করতে গিয়ে হঠাৎ পিলে চমকে উঠল আঁচলের। রক্ত! ডান বাহুতে রক্ত দেখা যাচ্ছে। রক্ত? ইতোমধ্যেই উঠে পড়েছে জাজবির। আঁচলের চক্ষু এড়াতে দুর্বল দেহে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। নামতে গিয়েই থমকে গেল। আঁচল তড়িঘড়ি করে ওর সামনে এসে দাঁড়িয়েছে। মেয়েটা কেমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। টলমল করে মায়াভরা আঁখি জোড়া, কাপা কাপা কণ্ঠেই শুধালো, রক্ত? কি হয়েছে আপনার? না, আমিও ঠিক আছি। চোখ মুখ খিচে জবাব দিল। এবার কেঁদে দিল মেয়েটি। কম্পিত হাতটি রাখলো জাজবিরের হাতের উপরে, যা কিনা ক্ষতস্থানে রাখা। আপনি ব্যথা পেয়েছেন কি করে? জাজবির বলতে ইচ্ছুক নয়, কিন্তু আঁচল নাছোড়বান্দা। আঁচল কাপা কাপা হাতে ক্ষতস্থান থেকে জাজবিরের হাতটি সরিয়ে দিল। এবার রক্তাক্ত অবস্থা দেখে হু হু করে কেঁদে উঠল। জাজবির পড়েছে মুসিবতে। আদুরে বউকে সামলাবে নাকি আহত স্থানের ব্যবস্থা গ্রহণ করবে? তৎক্ষণাৎ হুঁশ ফিরল মেয়েটার। তড়িঘড়ি করে কাবার্ডের কাছে গেল, খুঁজে বের করলো ফার্স্ট এড বক্স। দ্রুত পায়ে জাজবিরের সামনে এসে দাঁড়ালো। শার্ট খুলুন, রক্ত! জড়ানো কণ্ঠে কোনো মতে বলল আঁচল। জাজবির আপত্তি জানাতে চাইল, কিন্তু পারল না। যা গোপন রাখতে চেয়েছিল শেষমেশ প্রকাশ্যে চলেই এলো। ব্যথাতুর মুখশ্রী বানিয়ে কোনো মতে শার্ট খুলে ফেলার চেষ্টা করলো, কিন্তু অবশ হাতে বাধা প্রদান করলো। এটি বুঝতে পারলো আঁচল। চোখের পানি হাতের উল্টো পিঠে মুছে বিছানার ফার্স্ট এড বক্স রাখলো। হাত বাড়িয়ে দিল বোতামে। কাঁপা কাঁপা হাত দুটো বোতাম খুলে বলিষ্ঠ দেহ শার্ট মুক্ত করতে সহায়তা করলো। এবার চোখের সামনে দৃশ্যমান হলো গুলিবিদ্ধ রক্তমাখা লাল ব্যান্ডেজ। ক্রন্দনরত রমণী কিছু বলতে ব্যর্থ হলো। ফার্স্ট এড বক্স নিয়ে বসলো জাজবিরের ডান পাশে বিছানায়। বক্স পাশে রেখে ধীরে ধীরে ব্যান্ডেজ খুলে ফেলল। গুলিবিদ্ধ ক্ষত দেখে শিউরে উঠল কোমল হৃদয়। চক্ষু বেয়ে গড়িয়ে পড়ল ফোঁটা ফোঁটা অশ্রু। মুখে বাম হাত চেপে ধরে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। কেঁদো না আঁচল, তুমি। কথা বলতেও বুঝি কষ্ট হচ্ছে। শুকনো ঢোক গিলল। আর কিছু বলল না মানুষটি। স্বামীর কষ্ট বেশ অনুভূত করতে পারলো আঁচল। কোনো মতে তড়িঘড়ি করে নিজেকে সামলিয়ে নিল। ফার্স্ট এড বক্স হতেই কিছুটা তুলা ছিঁড়ে তাতে জীবাণুনাশক লাগিয়ে আস্তে ধীরে ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলো। ক্ষততে জীবাণুনাশকের স্পর্শে তীব্র যন্ত্রণা অনুভব হলো। কুচকে গেল চোখ মুখ। আঁচল এবার আরও আলতো করে ক্ষত পরিষ্কার করতে লাগলো। সাথে সাথে আস্তে করে ফু দিয়ে চলেছে। ধীরে ধীরে ক্ষত পরিষ্কার করে নিল, কিন্তু চোখের পানি এখনো গড়িয়ে পড়ছে। মায়াময় মুখখানি ক্রন্দনে লালাব আভায় আচ্ছাদিত। দেখতে কি যে আদরে লাগছে। যন্ত্রণার মধ্যেও জাজবেরের অধর কোণে ফুটে উঠল তৃপ্তিময় হাসির রেখা। ছোট্ট বউটা তার যন্ত্রণা দেখে এত কষ্ট পাচ্ছে। ব্যান্ডেজ করা শেষ হলে আঁচল ঝাপসা চোখ তুলে তাকালো। মৃদু কণ্ঠে শুধালো, ব্যথার ওষুধ খেয়েছেন? রাতে মিস করার সত্ত্বেও হ্যাঁ সূচক মাথা নাড়ল জাজবিন। আঁচল এবার আরো আবেগপ্রবণ হয়ে পড়ল। কান্নামাখা গলায় বলতে লাগলো,
আমায় ক্ষমা করে দিন। আমি না জানতাম না আপনার হাতে ব্যথা। আমার জন্য আপনার এতগুলো রক্ত বের হলো। ব্যথা জায়গায় আবারও ব্যথা পেলেন আপনি। খুব বোকা আমি। কিচ্ছু বুঝতে পারি না আমি। আমি এত কান্নার তোড়ে কণ্ঠ জড়িয়ে আসছে। হেঁচকি উঠে যাচ্ছে মেয়েটার। জাজবির অশান্ত হয়ে বাম হাতি ওকে নিজের কাছে টেনে নিল, বুকে রাখলো মাথা, কেশের ভাঁজে ভাঁজে হাত বুলিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, শ্, আমার প্রিয়দর্শিনী বোকা নয়। তুমি তাকে বোকা বলতে পারো না। আমার প্রিয়দর্শিনী বড্ড বুঝতে পারে আমায়। আমার বোকা প্রেয়সী এখন আমাকে বুঝতে শিখেছে। আমার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, আমার সুখ দুঃখে সঙ্গিনী হতে চাইছে। সে বোকা নয়, বুঝেছ মেয়ে? আদুরে বিড়ালছানার মতো বলিষ্ঠ বক্ষে মিশেছিল মেয়েটি। সেটাই কাঁদতে কাঁদতে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আর একটু নিবিড় হয়ে মিশে রইল স্বামীর সনে। ঘন আধারে নিমজ্জিত ধরণী। ঘড়ির কাঁটা তখন 3টার কাছাকাছি। জাজবির কথায় হার মেনে ওর পা বাহু মাথায় রেখে ঘুমিয়েছে আঁচল। আলতো করে ডান হাতটি রাখা জাজবিরের উন্মুক্ত উদরে। ঘুমের ঘরে কেমন উদ্ভট শব্দ শুনে ঘুমটা হালকা হয়ে গেল আঁচলে। এর উপরে হাতের নিচে নড়াচড়া গরম ভাব অনুভব হচ্ছে। ধীরে ধীরে ঘুমটা ভেঙে গেল। ঘুম ঘুম চোখ মেলে তাকালো আঁচল। কিছুটা সময় লেগে গেল স্বাভাবিক হতে। এবার বোধগম্য হলো, সহসা চমকে উঠল মেয়েটা। বীর সাহেব কাঁপছে। মাথা উঠিয়ে জাজবিরের শিওরে বসে পড়ল। স্পষ্ট রূপে দেখতে পেল জাজবির কাঁপছে, কেমন গোঙানির শব্দ করছে। আঁচল এবার গায়ে হাত রাখতেই শিউরে উঠল। এত গরম! জ্বর উঠেছে। জাজবির কেমন গোঙাচ্ছে, যন্ত্রণা হচ্ছে। এমন দৃশ্য প্রথমবারের মতো দেখল আঁচল। শক্তপোক্ত কঠিন হৃদয়ের অধিকারী মানুষটির এমন দুর্দশা দেখে কান্না বাদ মানল না। ভিজে গেল অক্ষিকোণ। আর বিলম্ব করল না মেয়েটি। দ্রুত পায়ে বিছানা ত্যাগ করল। জাজবিরের কোমরের দিকে অবহেলায় পড়ে থাকা কাঁথা টেনে জড়িয়ে দিল দেহে। আবৃত হলো উন্মুক্ত দেহ। আঁচল এবার পা বাড়ালো ওদের ওয়াশরুমের দিকে। জ্বরের ঘরে প্রচুর যন্ত্রণা হচ্ছে মানুষটির। তার শিওরে বসে অর্ধাঙ্গিনী আঁচল। ক্রন্দনে লিপ্ত মেয়েটি অনেকটা সময় ধরে জলপট্টি দিয়ে চলেছে, কিন্তু তেমন লাভ হচ্ছে না। এসি অফ করা, দেহে মোটা কম্বল, তবুও কেঁপে কেঁপে উঠছে বলিষ্ঠ দেহ। এভাবে হবে না। জাজবিনের ভেজা চুলে আলতো করে হাত বুলিয়ে আঁচল বিছানা ছেড়ে নেমে গেল। দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে গেল কক্ষ হতে। বেডসাইড টেবিলের উপরে গরম গরম স্যুপের বাটি রেখে জাজবিরের বাঁ পাশে বসলো। আস্তে করে ডাকতে লাগলো, শুনছেন বীর সাহেব? একটু উঠুন, স্যুপ খেয়ে ওষুধ খাবেন। শুনছেন? জ্বরাক্রান্ত মানুষটি শুনছে কিনা সন্দেহ। চক্ষু বন্ধ করে কষ্ট পাচ্ছে। আঁচল বুঝতে পারলো এভাবে হবে না। সুপের বাটি কাছে বিছানায় রেখে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জাজবিরকে ধরে খানিকটা উঁচু করলো। মাথা ঠেকিয়ে রাখলো ডান কাঁধে। এমন সুটানদেহী একজনকে উঠানো সহজ নয়। কোনো মতে ওঠাতে সক্ষম হয়েছে। এবার সাবধানে আস্তে আস্তে করে অল্প পরিমাণ স্যুপ খাইয়ে দিতে লাগলো। জ্বরাক্রান্ত জাজবির প্রায় অচেতন অবস্থায় অল্প পরিমাণ স্যুপ খেয়ে নিল। এবার ওকে ওষুধ খাইয়ে দিল আঁচল। পুনরায় শক্তি প্রয়োগ করে শুয়ে দিল বিছানায়। ঘন শ্বাস উঠে গেল এমন একজনকে উঠাতে গিয়ে বিছানায় তন্দ্রাচ্ছন্ন জাজবির। পাশে এসে বসলো প্রাণপ্রিয়া আঁচল। পাশে রাখা বড় বোলে নরম কাপড় ভিজিয়ে নিল। দৃষ্টি নিবদ্ধ হলো উন্মুদ বলিষ্ঠ দেহে। গলা শুকিয়ে গেল, মৃদু কম্পিত হলো হাত। শুকনো ঢোক গিলে আঁচল জাজবিরের উদম দেহ ভেজা কাপড় দিয়ে মুছে দিতে লাগলো। জ্বরাক্রান্ত দেহে ভেজা কাপড়ের স্পর্শ পেয়ে কেঁপে উঠল জাজবির। আঁচল সবটুকু ধ্যান জ্ঞান একত্রিত করে অসুস্থ স্বামীর সেবায় নিয়োজিত। আধারে নিমজ্জিত বসুধা। হিমেল হাওয়া বইছে চারিদিকে। অমুক্ত বাতায়ন গলিয়ে কক্ষে প্রবেশ করছে হাওয়া। বিছানায় শুয়ে জাজবির কেমন উসখুস করছে, তা লক্ষ্য করলো অর্ধাঙ্গিনী আঁচল। মাথায় বোলালো, হাতটা থামিয়ে মৃদুস্বরে শুধালো, আপনার কি অসুবিধা হচ্ছে? চোখ বন্ধ করে ঘুমান। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি তো আরাম লাগবে। ঘুম আসছে না, ভালো লাগছে না। বেবি ফেস করে জবাব দিল জাজবির।
ওর বাচনভঙ্গি দেখে আঁচল না যাইতেও নিঃশব্দে হেসে উঠল। ঘুম আসছে না কেন? আমি তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আরাম লাগবে তো। হুম, লাগে না। আমি চক্ষু আধো আধো মেলে ভাবুক হয়ে বলল, হুম তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, আরামদায়ক বালিশ। চক্ষু চড়ক গাছ হয়ে গেল মেহেরাজ আঁচলের। এসব কি শুনছে সে? মানুষটা চরাক্রান্ত হয়ে হুঁশ হারিয়ে ফেলল কি? কিসব বাচ্চামা কথাবার্তা বলছে? এই শুনছো? শো, মাথা রেখে ঘুমাবো। গণ্ডস্থ শুকিয়ে গেল মেয়েটার। খাঁ খাঁ করে উঠল অন্তঃস্থল। কোনো মতে বলল, আপনার না হাতে ব্যথা, গুলি লেগেছে? ওভাবে শুলে ব্যথা লাগবে, আপনি বালিশে ঘুমান। না। সোজাসাপটা আপত্তি। জ্বরের ঘোরে জাজবির প্রায় বেহুশ। কি থেকে কি বলছে করছে নিজেও বোধ হয় জানে না। সে এখন জেদ করছে আঁচলের বক্ষস্থলে মাথা রেখে ঘুমাবে আরাম করে। আঁচলের আপত্তি মানতে নারাজ। কয়েকবার বলেও লাভ হলো না। এদিকে রাত্রির শেষ প্রহর চলছে। ঘুমাবে কখন আর মানুষটা একটু সুস্থ হবে কখন? জ্বর ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু শেষমেশ আরেক উপায় অবলম্বন করতে হলো। বিছানার হেডবোর্ডে একটা বালিশ রেখে হেলান দিয়ে বসে রইল আঁচল। আস্তে ধীরে ওর সন্নিকটে এলো জরাক্রান্ত জাজবে। মুখ লুকালো প্রিয়তমার স্ত্রীর গলার ভাঁজে। আঁচল মোটা কাঁথা জড়িয়ে দিল অসুস্থ মানুষটার দেহে। গলা পর্যন্ত যত্নের সহিত ঢেকে দিল উদম গা। জাজবির আস্তে ধীরে বা হাতে আলিঙ্গন করল মেয়েটার উদর। শিউরে উঠল মেয়েটির সারা কায়া। রঞ্জে রঞ্জে ছড়িয়ে পড়ল শিহরণ। আবেশে মুদিত হলো আঁখি পল্লব। কাপা কাপা বাম হাতটি রাখল স্বামীর পৃষ্ঠদেশে। স্ত্রীর স্পর্শ অনুভব করে মানুষটি আঁখি পল্লব বুঝে আরেকটু অন্তরঙ্গ হলো, মিশে গেল প্রাণপ্রিয়ার মাঝে। গলার ভাঁজে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে জাজবিরের নাক ওষ্ঠধর। অসুস্থ জাজবির প্রিয়দর্শিনীর কোমল গলাটায় মুখ গুজে যেন আরাম পেল খুব। আগে পল্লব বত রেখেই নিবৃতে নাক ঠোঁট ঘষে দিল। মসৃণ কেশ চিবুকে স্পর্শ করে চলেছে। বেসামাল হয়ে পড়েছে মেয়েটির হৃদয়। একঝাঁক ভালোবাসার রঙিন প্রজাপতি উড়ে বেড়াচ্ছে হৃদ উদ্যানে। ভালো লাগা ছেয়ে গিয়েছে মানসপাটের সর্বস্তর। আঁচলের গলার ভাঁজে মুখ লুকিয়ে আগে পল্লব বদ্ধ করে নিয়েছে মানুষটা। অসুস্থ শরীরে আর জাগ্রত রইতে পারল না। স্বল্প সময়ের মধ্যেই ঘুমের দেশে পাড়ি জমালো, কিন্তু আঁচল সে জাগ্রতই রইল। ডান হাতে আলতো করে বুলিয়ে চলেছে অর্ধাঙ্গের কেশ। বারবার খেয়াল রাখছে যাতে প্রিয়তম স্বামীর ক্ষতস্থানে পুনরায় ব্যথা না লাগে। এভাবেই পেরিয়ে যেতে লাগলো কয়েক মুহূর্ত। রবির কিরণ আলিঙ্গন করে চলেছে মুখমণ্ডল। ঘুমের ঘোরে চোখ মুখ কুঁচকে গেল মেয়েটির। নড়তে গিয়ে বাধাপ্রাপ্ত হলো। নিজের উপরে ভারী কিছুর অস্তিত্ব অনুভূত হলো, যা নড়াচড়া থেকে বাধা দিচ্ছে। ডান হাতটি নাড়াতেই হাতের তালু শিরশির করে উঠল। আঁকি পল্লব মেলে তাকালো আঁচল। ঘুমের রেশ এখনো কাটেনি। এর মধ্যেই পৃষ্ঠদেশ ব্যথায় কাবু। বেশ কষ্ট হচ্ছে। ধীরে ধীরে ঘুম ভাব কেটে গিয়ে স্বাভাবিক হলো। এবার বোধগম্য হলো সবটুকু। ওর গলার ভাঁজে মুখ লুকিয়ে আরামে ঘুমিয়ে রয়েছে মানুষটি। শেষ রাতের ন্যায় ওর হাতটি এখনো স্বামীর উদম পৃষ্ঠদেহে। ওকে বলিষ্ঠ দু হাতে জড়িয়ে কেমন আরাম করে ঘুমাচ্ছে মানুষটা। রাতভর তো ঠিকমতো ঘুমাতেই পারেনি। আহত স্থানের উপরে আবার জ্বর। বেশ কষ্ট হচ্ছিল। ভাবতেই মুখখানি মলিন হলো মেয়েটির। সে সন্তর্পণে দেখে নিল ডান হাতের ক্ষতস্থান ঠিকঠাক রয়েছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল আঁচল। এবার উঠতে হবে। বেশ হয়ে গিয়েছে বেলা। ঘড়ির কাঁটায় লক্ষ্য করলো 8:30 বাজে। ইস, দেরি হয়ে গেছে, এবার ওঠা দরকার। আঁচল সতর্ক ভঙ্গিতে স্বামীকে সরানোর চেষ্টা করতে লাগল, কিন্তু অমন সুঠাম দেহে বলিষ্ঠ দেহের অধিকারী মানুষকে সরানো ওর মতো লিলিপুটের কর্ম নয়। সমস্ত শক্তি প্রয়োগ করে আঁচল কোনো মতে জাজবিরকে সরাতে সক্ষম হলো। ধপ করে বালিশের ওপরে মাথা পড়ল জাজবিরের। ঘুম হালকা হলো এতে। পিটপিট করে একবার তাকিয়ে পুনরায় চক্ষু বন্ধ করে নিল। ঘুমের রাজ্যে পাড়ি জমালো পুনরায়। স্বস্তির নিঃশ্বাস ফেলল আঁচল। হেডবোর্ড হতে পিঠ সরাতেই কাঁকিয়ে উঠল মেয়েটা। পিঠ এবং ঘাড় ব্যথায় টনটন করছে।
কয়েক ঘন্টা ব্যাপী এভাবে হেডবোর্ডে হেলান দিয়ে বসেছিল। এতক্ষণ ব্যথা ভাব অতটা অনুভব তো হচ্ছিল না, কিন্তু এখন বেশ ভালোই অনুভব হচ্ছে। চোখ মুখ খিচে আঁচল বড় করে দম নিল। ঘুমন্ত স্বামীর পানে তাকিয়ে তার দেহে ভালো মতে পাতলা কাঁথাটা জড়িয়ে দিল। অতঃপর পা নামালো জমিনে। পিঠে বেশ ব্যথা করছে, সোজা হয়ে দাঁড়ানো দায় হয়ে পড়েছে। এর চেয়ে রাতে বিছানায় শুয়ে জাজবিরকে ওর বক্ষস্থানে মাথা রাখার সুযোগ দিলে বোধহয় ভালো হতো, কিন্তু তাতে জাজবিরের আহত হাতে ব্যথা লাগতে পারত, রক্ত বের হওয়ার সম্ভাবনা ছিল। কি একটা অবস্থা! আজও কোনো মতে কাবার থেকে পোশাক নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। জাজবির অসুস্থ খবরটা বাড়িতে দ্রুতই ছড়িয়ে পড়ল। তবে জাজবির যে গুলিবিদ্ধ হয়েছে তা গোপন রাখা হলো জাজবিরের কথা মতো। সকলে জানে ওর জ্বর হয়েছিল, এছাড়া কিছুই নয়। সামান্য জ্বরের কথা শুনেই পরিবারের সদস্যরা ঘাবড়ে গেল। সেখানে গুলিবিদ্ধ হওয়ার কথা শুনলে তো পরিবারের সদস্যরা এসে জাজবিরের সাথে দেখা করে গেল। অসুস্থ মানুষটা তখন বিছানায় হেলান দিয়ে বসেছিল। দুর্বল অবস্থা দেখে আকরাম সাহেব বলে উঠলেন, তুমি মানুষ, রোবট নও। দিনরাত এভাবে খাটাখাটনি করলে অসুস্থ তো হবেই। নিজের একটু যত্ন নিতে শেখো। ভুলে যেও না তুমি এখন একা নও, তোমার স্ত্রী রয়েছে। তার কথা চিন্তা করে হলেও নিজের খেয়াল রাখো। ফুপু আবিদা জাজবিরের পাশে বসলেন। মায়াময়ী কণ্ঠে শুধালেন, বীর বাবা, বেশি খারাপ লাগছে, ডাক্তার ডাকবো? আমি ঠিক আছে ফুপি, তোমরা শুধু শুধু দুশ্চিন্তা করছো, এই জন্যই জানাতে চাইনি। শেষাক্ত কথাটা আঁচলের দিকে তাকিয়ে পড়ল। এই দেখে আঁচল দৃষ্টি সরিয়ে নিল, কেননা এই অসুস্থতার খবর ওর মধ্যেই মাধ্যমেই ছড়িয়েছে। পরিবারের সদস্যরা খোঁজ খবর নিতে লাগলো, যত্ন নেওয়ার পরামর্শ দিল। এসবের ভিড়ে রুমের এক কিনারায় দাঁড়িয়ে এনামুল সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ভাইপোর দিকে। ওনার এই চাহনি কেউ লক্ষ্য করলে হয়তো অবাক হতো। কেমন অদ্ভুত চাহনি! আচল, আমি খেতে পারবো। হ্যাঁ, আপনি খেতে পারবেন, মানুষ মাত্রই খেতে জানে। এখন হাঁ করুন, আমি খাইয়ে দিচ্ছি। চোখ ছোট ছোট করে প্রিয়দর্শিনীর পানে তাকিয়ে রইল জাজবির। এই মুহূর্তেই তার সম্মুখে বসে রয়েছে আঁচল। হাতে তার প্লেট, সবজি খিচুড়ি নিয়ে এসেছে খাওয়ার জন্য। খেয়ে ওষুধ খাওয়াতে হবে। কিন্তু খেতে গিয়ে জাজবিরের সমস্যা হচ্ছিল। আহত ডান হাতে ব্যথা, খেতে অসুবিধা হচ্ছিল। তাই তো খিচুড়ির প্লেট নিয়ে এলো আঁচল, নিজে খাইয়ে দেওয়ার প্রস্তাব দিল। কিন্তু তাতে আপত্তি জানালো জাজবির। তার ভাষ্যমতে সে এতটা অকেজো হয়ে যায়নি যে খাইয়ে দিতে হবে। এবার আঁচল মলিন মুখে বলল, আপনি এমন কেন? জানেন, টিভিতে দেখেছি নায়করা সামান্য অসুস্থ হলেই কেমন বাহানা তৈরি করে নায়িকার হাতে খাবার খাওয়ার জন্য। সেখানে আমি নিজে থেকে আপনাকে খাইয়ে দিতে চাইছি, অথচ আপনি কি না। চরম আশ্চর্যজায়িত হলো আজমল ইবতেসাম জাজবির। অবাক নয়নে তাকিয়ে রইল স্ত্রীর পানে। এ কি শুনছে সে? সে তো নিজে থেকে খেতে চাইছিল, কারণ বহু বছর ধরেই তার নিজ হাতে খাবার অভ্যাস হয়ে গিয়েছে। মা মারা যাওয়ার পর সে কারোর হাতে খাবার খায়নি, ইচ্ছে হয়নি। সময়ের সাথে সাথে নিজেকে সামলাতে শিখে গিয়েছিল। সেই অভ্যাসবশতই আজও নিজ হাতেই খেতে চাইছিল। কিন্তু তার প্রিয়দর্শিনী যে অন্য কিছু ভেবে রেখেছে সে তো তা ভাবতেই পারেনি। মেহরোজ আঁচল কিনা দ্বিধা জড়তা ভুলে গিয়ে দিনকে দিন স্বাভাবিক আচরণ করছে, একদম পারফেক্ট অর্ধাঙ্গিনী হয়ে উঠেছে, ভাবতেই পুলকিত হলো হৃদয়। তুমি টিভি সিনেমার হিরোইনের মতো আমায় খাইয়ে দিতে চাও? আগে বলবে তো। আমি তো ভাবতেই পারছি না হিরোইনের মতো করে আমার প্রিয়তমা স্ত্রী ভালোবেসে নিজ হাতে আমাকে খাইয়ে দিতে চাইছে। ভালোবেসে শব্দটি কর্ণকুহরে পৌঁছাতেই লজ্জালু আভা ছড়িয়ে পড়ল মুখশ্রীতে। অবনত হলো দৃষ্টি। তা খেয়াল করে বক্র হাসল জাজবের। কি হলো, থেমে গেলেন কেন? খাইয়ে দিন বেগম জান। উফ, মানুষটা আস্ত একটা পাজি। লজ্জা দিয়ে কি করে কুপকাত করতে হয় খুব ভালো করেই জানে সে। চামচে খিচুড়ি নিয়ে জাজবিরের দিকে বাড়িয়ে দিল মেয়েটি। মুগ্ধ নয়নে ওর পানে তাকিয়ে থেকে খিচুড়ি মুখে নিল জাজবির। লাজুক মেয়েটা তো চোখ তুলে তাকাতেই পারছে না। স্পষ্ট অনুভব করছে একান্ত ব্যক্তিগত মানুষটির নজর ওর দিকেই আবদ্ধ। তাই তো ভুলেও চোখ তুলে তাকালো না। নেশালো এই নয়ন জোড়ায় নয়ন মিলালো সেই দুষ্কর। দৃষ্টিনত অবস্থায় আঁচল চামচে খিচুড়ি নিয়ে পুনরায় স্বামীর দিকে বাড়িয়ে দিল। শিউরে উঠল আকস্মিক। চামচ ধরে রাখা হাতটি যখন পুরুষালী হাতের মাঝে,
কোমল হাতের উপরে হাত রেখে চামচ থেকে খিচুড়ি মুখে পুড়ে নিল মানুষটি। মৃদু কম্পিত হচ্ছে আঁচলের কায়া। হাতটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলো সে। হাতটি ছেড়ে দিতে নারাজ সামনের মানুষটি শক্ত করে ধরে রেখেছে। আঁচল এক পলক জাজবিরের পানে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। দ্রুততার সহিত সরিয়ে নিল হাতটি। মৃদু হাসি রেখা ফুটে উঠল অর্ধাঙ্গের অধরকোণে। এরপর আঁচল খিচুড়ি মুখে পুড়ে দ্রুত হাতে সরিয়ে নিল অন্যথায়। বেগম জানের কাণ্ড দেখে বেশ মজা পাচ্ছে জাজবির। আহ, সামান্য অসুস্থ হয়ে যে সেবা যত্ন পাচ্ছে অতি সুন্দর মোহনীয়। এমন সেবা যত্ন পাওয়ার জন্য মাঝে মাঝে অসুস্থ হলে মন্দ হবে কি? খিচুড়ি খাইয়ে দেওয়ার শেষে প্লেটটি ডান পাশে রেখে দিল আঁচল। বেডসাইড টেবিল হতে গ্লাস নিয়ে জাজবিরের পানে বাড়িয়ে দিল। পূর্বের ন্যায় হাতের উপরে হাত রেখে আস্তে ধীরে সময় নিয়ে পানি পান করলো জাজবির। পানি পান শেষ হতেই দ্রুত হাত সরিয়ে নিল আঁচল। গ্লাসটি যথাস্থানে রেখে দিয়ে রুমালে মুছে দিল ওষ্ঠদ্বয়। অতঃপর ইতিউতি না করে এটো প্লেট হাতে তাড়াতাড়ি সেটা থেকে প্রস্থান করলো। আর একটু অপেক্ষা করলে বুঝি দম বন্ধ হয়ে মারাই পড়তো। উফ! নিঃশব্দে মৃদু হেসে উঠল জাজবে। তমসার আচ্ছাদিত বসুন্ধরা। চন্দ্র উকি দিচ্ছে বৃক্ষপত্রের ফাঁক গলিয়ে। সারি সারি গাছপালা দুপাশ হতে ঘিরে রেখেছে শুনশান সড়ক। সেটাই সতর্কতার সঙ্গে হাজির হলো একটি কালো রাঙা গাড়ি। গাড়ির ড্রাইভিং সিট হতে সতর্ক কায়দায় বেরিয়ে এলো এক ব্যক্তি। হাত ঘড়িতে একবার সময় দেখে পকেট হতে মোবাইল বের করলো। অতঃপর আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে পা বাড়ালো গাছপালার মাঝে। ধীর পায়ে হেঁটে চলেছে সে। মোবাইলের ফ্ল্যাশ লাইট তাকে পথ দেখিয়ে চলেছে। আস্তে ধীরে হাঁটতে হাঁটতে গাছপালার মধ্যে হারিয়ে গেলেন এনামুল সাহেব। কোথায় যাচ্ছেন উনি? কি তার উদ্দেশ্য? এত রাতে একাকী সতর্ক ভঙ্গিতে কোথায় চলেছেন উনি? জানা নেই। জাজবির এখন মোটামুটি সুস্থ, জ্বর চলে গেছে, কিন্তু আহত স্থানে এখনো ব্যথা অনুভব হয়। যদিও বা বাড়ির কেউ এ ব্যাপারে কিছুই জানে না, তাদের থেকে গোপন করা হয়েছে। তবে জাজবিরের আহত হওয়া নিয়ে একজন বেশ চিন্তায় দিন কাটাচ্ছে। সে আর কেউ নয়, বরং মেহরোজ আজর। বেশি দিন হয়নি এর মধ্যেই পুনরাবৃত্তি হলো সেই একই টাইপের দুর্ঘটনার। কেন? এরপর এমন ঘটনা বাড়ির দুজন সদস্যের সাথে ঘটল। কি বা কারা এমনটি করছে? তাদের উদ্দেশ্য কি? কাদের দ্বারা ইফতেশাম পরিবারের সদস্যরা প্রাণ ঝুঁকিতে রয়েছে? জানা নেই মেহরোজ আজরের। তার মধ্যেই জাজবির। তার আচরণ তো শুরু থেকেই কেমন সন্দেহজনক। মানুষটা কখন কি করছে, কেন করছে, অবুঝ মেয়েটি বুঝতেই পারছে না। কিছু জিজ্ঞাসা করলেই তাকে সূক্ষ্মভাবে এড়িয়ে যায় মানুষটি। এটা সেটা বলে বিষয়টা ধামাচাপা দেয়। এখন মনে হচ্ছে চোখের সামনে যা কিছু দেখা যাচ্ছে আসলে তা ঘটছে না। প্রকৃতপক্ষে চোখের আড়ালে অন্য কিছুই রয়েছে, যা সম্পর্কে অবগত নয় মেয়েটি। কিন্তু সেটি কি? কি করে সেই অজানা বিষয়ে জ্ঞাত হবে সে? কি করে? গুলিবিদ্ধ হওয়ার দুদিন পরেই সঞ্জীবনীতে জয়েন করেছে আজওয়াদ ইফতেশাম জাজবির। বাড়ি বসে বসে সময় অপচয় করতে বিন্দুমাত্র ইচ্ছুক নয় সে। কাজের বেশ চাপ রয়েছে এমন অজুহাত দেখিয়ে সহধর্মিনীকে কোনো মতে বুঝ দিয়ে কাজে জয়েন করেছে। সঞ্জীবনী ফার্মাসিউটিক্যালের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে ল্যাপটপে মগ্ন মানুষটি। তখনই বেজে উঠল মোবাইলের রিংটন। ল্যাপটপের যান্ত্রিক পর্দা হতে দৃষ্টি সরিয়ে ল্যাপটপের বাম পাশে রাখা মোবাইলে দৃষ্টি নিবদ্ধ করল। অসময়ে এই নাম্বার থেকে ইনকামিং কল দেখে কুঞ্চিত হলো ভ্রু। কিবোর্ড হতে হাতে সরিয়ে মোবাইল হাতে নিল। কল রিসিভ করে কানে ঠেকালো ক্ষুদ্র যন্ত্রটি। হ্যালো, হ্যালো স্যার, একটা খারাপ খবর আছে। কি হয়েছে? স্যার ওই শুটার পালিয়েছে। আর বিগড়ে গেল মেজাজ। দাঁতের দাঁত চেপে জাজবির জিজ্ঞেস করলো, আর কি? হ্যাঁ, ওদের একজন সুইসাইড করেছে। বাজে কোনো শব্দ প্রয়োগ করতে গিয়েও থেমে গেল আজওয়াদ ইফতেশাম জাজবে। টেবিলের উপরে থাকা বাম হাতটি মুষ্টিবদ্ধ করে রাগ সংবরণ এর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো। ওপাশ থেকে আরো কিছু বলল। কথোপকথন শেষে কল কেটে দিল জাজবের। টেবিলের উপরে অনাদরে পড়ে রইল ক্ষুদ্র যন্ত্রটি। মানুষটির শিরায় উপশিরায় ছড়িয়ে পড়ল ক্রোধের আগুন। রক্তিম হয়ে ওঠে আঁখি জোড়া।
আধার রাত্রি সোফায় বসে একাডেমিক বই পড়ে নোট তৈরি করছিল আঁচল। তখন ভিজিয়ে রাখা দরজা উন্মুক্ত করে কক্ষে প্রবেশ করলো জাজবের। তার উপস্থিতি টের পেয়ে এদিকে তাকালো মেয়েটি। জাজবের পরনে থাকা ব্লেজারটি বিছানায় রেখে দিল। শার্টের টপ বোতাম খুলতে খুলতে কাবারের কাছে গেল। পোশাক ও তোয়ালে দিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। সবটুকু লক্ষ্য করলো আঁচল। কিছুটা অবাক হলো বটে, আজ মানুষটির আচরণ কেমন একটা লাগছে। কিছু কি হয়েছে? ভাবুক মেয়েটি ভাবনা বাদ দিয়ে বইয়ে মনোনিবেশ করলো। কিছু সময় বাদে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো জাজবের। ওকে দেখে বইপত্র বন্ধ করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো প্রিয়দর্শিনী। আসসালামু আলাইকুম। সালাম শুনে ধ্যান ভগ্ন হলো জাজবেরের। আঁচলের পানে একটিবার তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। তোয়ালে নিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে সালামের জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তোমার? বই পড়ছিলে? হ্যাঁ, নোট করছিলাম। আপনার কি খবর? ঠিক আছেন তো? হাতে ব্যথা? মৃদু স্বরেই শুধালো মেয়েটি। ওর প্রশ্নবোধক চাহনি দেখে জাজবের মেকি হেসে জবাব দিল। আম ফাইন। জবাবে পুরোপুরি সন্তুষ্ট হতে পারল না মেয়েটি। জাজবের তোয়ালে যথাস্থানে রেখে দিয়ে আঁচল বলল, খাবার বাড়বো? এখন খাবেন নাকি পরে? খিদে পেয়েছে, খাবার সার্ভ করো, দুজনে একসাথে খাবো। আচ্ছা। মেয়েটি চলে যাচ্ছিল। তখন পেছন হতে জাজবের জিজ্ঞেস করলো, সবাই খাবার খেয়েছে? হ্যাঁ, খেয়েছি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। প্রস্থান করলো আঁচল। পেছনে রয়ে গেল চিন্তিত জাজবের। অপরাহ্ন প্রহর। আশাকুঞ্জ এর ব্যাকইয়ার্ডে ভাইয়ের কাঁধে মাথা রেখে বসে রয়েছে আঁচল। দুজনে বেতের তৈরি সোফায় পাশাপাশি বসে। আজ সকালে ব্যবসায়িক কাজে ঢাকা এসেছে সাজে। গতকাল রাতে বাসে ফিরে যাবে, তাই যাওয়ার আগে ভাবলো আদরের বোনের সাথে কিছুটা সময় কাটিয়ে যাওয়া যাক। এখানে এসে পৌঁছেছে প্রায় 1.5 ঘন্টার মতো হবে। আঁচল তখন লিভিং রুমে বসে ফুপু শাশুড়ির আবিদার সঙ্গে কথা বলছিল। তখনই কলিং বেল বেজে উঠল। একজন গৃহকর্মী গেট খুলতে উদ্যত হলে আঁচল নিষেধ করল। নিজে গিয়ে গেট খুলল। অপ্রত্যাশিতভাবে চোখের সামনে বড় ভাইকে দেখে আবেগতড়িত হয়ে পড়ল মেয়েটি। ভাইকে আলিঙ্গন করে অশ্রু বিসর্জন দিতে লাগলো মেয়েটি। সাজিদ আদরে হাতে বোনকে জড়িয়ে নিল নিজের সনে। অতপর আবিদার কথায় ওদের আবেগপ্রবণ মুহূর্ত ভগ্ন হলো। বাড়ির সদস্যদের সাথে দেখা সাক্ষাৎ হলো সাজিদের। সকলের জন্য ফল মূল মিষ্টি বাড়ি থেকে মায়ের পাঠানো পিঠা পুলি আচার নিয়ে এসেছে। গ্রাম্য ছেলেটির অমায়িক আচরণে সকলেই মুগ্ধ। জেরিন অবশ্য এখানে অনুপস্থিত। বন্ধুদের সাথে আউটিংয়ে গিয়েছে মেয়েটি, তাই দেখতে পেল না কাঙ্ক্ষিত মানুষটিকে। এফতেশাম পরিবারের সদস্যদের সঙ্গে অনেকটা সময় কাটালো সাজেদ। তাওসিফ ব্যতীত পুরুষ সদস্যরা কেউই বাড়িতে নেই, সকলে নিজ নিজ কর্মক্ষেত্রে। অবশেষে সকলের সাথে সময় কাটিয়ে তাহমিনার পরামর্শ মোতাবেক ব্যাকইয়ার্ডের হাজির হলো 2 ভাই বোন। উদ্দেশ্য কিছুটা সময় একসাথে কাটানো। বনু, তুই ভালো আছিস তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে ভালো রেখেছেন। তুমি কেমন আছো ভাইয়া? ঢাকা আসবে আমায় বললে না তো। মা কেমন আছে? মনি, টুম্পা, তুতুল সোনা, ওরা সবাই কেমন আছে? ভালো আছে তো? বনু, আস্তে আস্তে, প্রশ্ন পালিয়ে যাচ্ছে না তো, একটা একটা করে জিজ্ঞেস কর। মুখ ফুলিয়ে মেয়েটা ভাইয়ের কাঁধ হতে মাথা সরিয়ে নিল। সাজিদ হাসি মুখে বলল, আচ্ছা বনু, মুখ ফুলিয়ে রাখতে হবে না, আমি বলছি। তো প্রথমে আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, মাও ভালো আছে, বাড়ির সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আর তুমি আসবে বললে না যে? ওই যে চমক, বলে আসলে কি আমার মিষ্টি বনুটার এই চমকে যাওয়া মুখখানি খুশি দেখতে পেতাম? তুমি একা এলে কেন ভাইয়া? মাকে সাথে নিয়ে আসতে। কতদিন হয়ে গেছে আমি মাকে সামনাসামনি দেখি না। ভিডিও কলে দেখি তো মন ভরে না। মায়ের মামা গন্ধ টের পাওয়া যায় বলো? ইনশাআল্লাহ পরের বার নিয়ে আসবো বনু। আমি তো একদিনের জন্য ঢাকা এসেছি, তাও কাজে। এছাড়া জানিস তো মা লম্বা জার্নি করতে পারে না, আর কেমন অসুস্থ হয়ে পড়ে। ভাইয়া? বল বনু, ভাইয়া শুনছি। মা সত্যি ভালো আছে তো? একা বাড়িতে থাকতে খুব অসুবিধা হয়, কষ্ট হয়, তাই না? তুমি তো সারাদিন কাজে বাইরে থাকো, মা একা কিভাবে থাকে? প্রতিবেশীরা আছে তো, ওদের সাথেই মিলেমিশে থাকে। কি বা করবে বল, আমি সারাদিন কাজে বাইরে থাকি,
তোর বিয়ে হয়ে গিয়েছে, দৌড়ে আছিস, মা। আর বলা হলো না, আবেগী হয়ে পড়েছে মেয়েটে। শক্ত করে জড়িয়ে ধরলো ভাইকে, সাজিত বোনকে নিজের সাথে আগলে নিল। কিছুটা দূর হতে মুগ্ধ নয়নে এমন দৃশ্য অবলোকন করতে লাগলো জেরিন। হ্যাঁ, জেরিন খানিক পূর্বে বাড়ি ফিরেছে সে। ফিরেই জানতে পারলো সাজিদ এসেছে বাড়িতে। মুহূর্তের মধ্যেই কিশোরীর ন্যায় উচ্ছ্বাসিত হলো হৃদয়। কোনো মতে ফ্রেশ হয়ে সাজিদের খোঁজে এখানে এসে পৌঁছালো। দেখতে পেল ভাই বোনের অবর্ণীয় মুহূর্ত। প্রবাহমান সময়ের সাথে পেরিয়ে গেছে দিন, মাস, বছর। 1 বছরের বেশি সময় হয়ে গেছে সাজিদ নামক মানুষটির মায়াজালে জড়িয়ে পড়েছে মেয়েটা। ভার্সিটি পড়ুয়া মেয়েটা প্রথমবারের মতো প্রেমের জালে ফেসে গেল। অনুভব করলো প্রেমের বিষাক্ত স্বাদ। গ্রামের সহজ সরল শ্যাম সুন্দর পুরুষের বিহরে ফেসে গেল মন। 1 বছর ধরে ধীরে ধীরে উপলব্ধি করতে পারছে প্রেমের মারাত্মক জালে আটকে পড়ে গিয়েছে সে। রক্ষা নেই এই মোহময় জাল হতে।